শর্টকাট কোনো মেথড থাকবে না। শর্টকাট কোনো মেথড দিয়ে আপনাকে পাস করার কোনো সুযোগ এখানে নাই। কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি গুলো আপনাকে বুঝতে পারতে হবে, তাহলে আপনি পাস করবেন। সো এই দৃষ্টিকোণ থেকে এই প্রফেশনে আপনি আসতেই পারেন। আর তো সিএ নিয়ে আমার এতটুকুই বলার। যদি অন্য বা আপনি যদি সিএ প্রফেশনে না আসে অ্যাকাউন্টিং প্রফেশনে যদি আসতে চান, সেদিকেও আরো কিছু রাস্তা আছে। আর আরেকটা কথা আমি না বললেই না, এখন কিন্তু সিএ পড়া অনেক সহজ হয়ে গেছে। আগে যেরকম আমরা যখন সিএ পড়তে আসছিলাম, তখন আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যে আমাদেরকে সিএ তে আসতে হতো। এখন কিন্তু আপনি ইউনিভার্সিটি অবস্থায় আপনি কিন্তু সিএ পরীক্ষা দিয়ে প্রথম লেভেল পাস করে দেন আপনি ফার্মে জয়েন করার সুযোগ পাচ্ছেন। এবং আগে যেরকম 3 বছর মিনিমাম আর্টিকেলশিপ পিরিয়ড ছিল, সেটাও এখন অনেকাংশে বিভিন্ন ভাবে আপনি বিভিন্ন কোয়ালিফিকেশনের মাধ্যমে এটা কমানোর সুযোগ তৈরি হয়েছে। এবং আগে আপনাকে 7টা পেপার একসাথে পাস করতে হতো। মানে আপনি 7টা পরীক্ষা দিয়েছেন, 6টা পাস করেছেন, একটা ফেল করেছেন, বা আপনি সবই ফেল, পরে এবার আবার 7টা পরীক্ষা। এখন কিন্তু আর সিস্টেম নাই। আপনি যদি 2টা পেপারে পাস করেন, 2টা পেপারে পাস, আবার এরপর আপনি বাকিটা করবেন। এবং অনেক ইউনিভার্সিটিকে আইসিবি এখন রেজাল্টের ভিত্তিতে এক্সামশন দিচ্ছে। সো এখন আসলে এই জামানায় যদি আপনি কেউ ক্যারিয়ার করতে চায় ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে, তাদের আসলে সিএ পড়ার চাইতে অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা, এটা আমি বলতে পারি না। আর এখন এটা একটা গ্লোবাল রিকগনিশনের আন্ডারে চলে আসছে, যেটা নিজে আমি একটু আগেই বলবো, যে আমাদের আইসিবিতে আপনি যদি কোয়ালিফাই করেন, আপনি ইজিলি আপনি আইসিডাব্লিউ ইংল্যান্ডের, যেটা ইংল্যান্ড ওয়েলস এর মেম্বারশিপ পেতে পারেন। আপনি কানাডার মেম্বারশিপ পেতে পারেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে কথা চলতেছে, সীমার সাথে অলরেডি রিকগনিশন হয়ে গেছে, এসএসসি আছে, অনেক কিছু। সো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এই প্রফেশনে আসার কথা চিন্তা করতে পারেন। তো থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনেক ডিটেলসে বলার জন্য। আমি আপনাকে আরেকটু প্রশ্ন আপনাকে করবো। একজন প্রশ্ন করেছেন কিভাবে এইচএসসি স্টুডেন্ট কিভাবে এক নামে ইন্টার্নশিপ পেতে পারেন। সে প্রশ্ন যাওয়ার আগে আমি লাইভে আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আমার যদি মনে পড়ে, আপনি আপনার কোর্স শেষ হওয়ার আগে পাশ করে ফেলেছিলেন সবগুলা কোর্স। এছাড়া ওই সময় আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ছিলেন। নিঃসন্দেহে আপনি মেধাবী, নো ডাউট। আপনি আসলে কি নিজেকে মেধাবী মনে করেন কিনা, এবং আসলেই 3 বছরে যে আপনি পাশ করলেন এটা কি কতটুকু ডিফিকাল্ট ছিল, এটা কি আসলে সম্ভব? প্রথম কথা হলো, আমি খুব মেধাবী না, মানে মিডিওকার টাইপের, এবং এই কারণে আমার জন্য সিএ পাশ করা সহজ হয়েছে। কারণ খুব মেধাবী যদি হয়, তার পক্ষে আসলে সিএ পাশ করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এই কারণে, কারণ যারা সিএ পাশ করছে, এখানে আসলে মেধার চাইতে পরিশ্রমটা, প্রফেশনালিজম, ডিসিপ্লিন, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা একটু বেশি মেধাবী হয়, তারা অনেক সময় পরিশ্রম একটু কম করতে চায়, ডিসিপ্লিন একটু কম মানতে চায়, তাদের জন্য আবার সি ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো আমি, হ্যাঁ, এটা ঠিক যে আমি একটু কম সময়ে পাশ করেছি, আমার ওই এক্সপেকটেশন ছিল না। তারপরেও হয়তো আল্লাহ রহমতে কম সময়ে পাশ করেছি। ওই একটা জিনিসই আমার যদি বলি মূল মন্ত্র ছিল দ্রুত পাশ করার ব্যাপারে, সেটা হলো যে শর্টকাট কোনো রাস্তা আমি খুঁজি নাই। এবং আহ, চেষ্টা করেছি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সব টপিকের উপরে কাজের সাথে পড়াশোনার একটা ডাইরেক্ট রিলেশনশিপ তৈরি করে, কনসেপচুয়ালাইজেশনটাকে ক্লিয়ার করে প্রপার প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসার চেষ্টা করেছি। এবং যতটুকু সম্ভব ভালো পরীক্ষা দিয়েছি। তারপরে আল্লাহ রহমতে হয়তো দ্রুত কোয়ালিফাই করেছি। আর একজন যেটা কোয়েশ্চেন করলো যে এসএসসি এ, আমরা ডেফিনেটলি যারা এখন এসএসসি এ পড়ছেন তাদের জন্য একটা খুশির সংবাদ। কিছুদিন আগেও এসএসসি এর এই ডিগ্রিকে আমাদের আইসিবি খুব বেশি ভ্যালু দিত না, বা রিকগনিশন ছিল না। রিসেন্টলি আইসিবি এটা থেকে চেঞ্জ হয়ে আসছে। এখন এসএসসি এ যারা কোয়ালিফাই করছে, তাদের জন্য আইসিবির অনেকগুলো সাবজেক্ট এক্সামশন আসছে। তারপরে তাদের আর্টিকেলশিপ পিরিয়ড কমে গেছে। অনেক 2 বছরের মধ্যে দিয়ে এখন তারা আর্টিকেলশিপ করলে তারা পাস করে ফেলতে পারছেন এসসিএ। আর অনেকে আছে এসএসসি তে যে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট যেটা আছে, পার যেটা আমরা বলি, সেটা আমাদের ফার্ম যেহেতু এনলিস্টেড এসএসসি তে, তো আমাদের এখান থেকে যদি কেউ ওই কাজ করেন, তাহলে আমরা যে সার্টিফিকেট দেই সেটা এসএসসি গ্লোবাল এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তবে আমরা এসএসসি তে নেওয়ার আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার পাস্ট অ্যান্ড প্রিভিয়াস যে একাডেমিক কোয়ালিফিকেশন, সেগুলো আমরা দেখবো। এসএসসি তে আপনি জয়েন করার পরে আপনার পাশের কি অবস্থা হয়েছে, সেটাও একটু দেখবো। ইন্টারভিউ দিতে হবে। এবং সবকিছু ঠিক থাকলে
আপনি আমাদের এখানে সিসিএ ট্রেনি হিসেবে জয়েন করতে পারবেন। হ্যাঁ, তো এই হলো তার কোশ্চেন আনসার। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটু কষ্ট দেবো আপনাকে, আরেকটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে শিওর শিওর। আহ, ইংল্যান্ডে অনেকেই যে কোনো বয়সে আইসিসি করতে পারেন, মানে কোনো খুব একটা বাধা নেই। এমনি আইসিডাব্লিউ করতে পারেন যদি যদি উনি কন্ট্রাক্ট পান, ট্রেনিং কন্ট্রাক্ট পান, এবং অনেকেই করছেন সেটা, তাতে কোনো বাধা নেই। আমাদের এখানে একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ আলামিন ভাই, মধ্য বয়সে সিএ করার ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে কি কেউ চাইলে বাংলাদেশে এটা প্র্যাকটিক্যাল যে কেউ সে সিএ করবে মধ্য বয়সে এসে? সিএ করার ব্যাপারে কোনো বয়সের বাধা ধরা নেই। এই যে আমাদের গতকাল ইনফ্যাক্ট আমাদের আইসিবি রেজাল্ট আসলো, যেটা পরীক্ষা 2 মাস আগে হয়েছিল, সেটা রেজাল্ট আসছে গত দিন। সেখানে একজন পাশ করেছে, যে সিএ পড়াশোনা শুরু করছিল 2000 সালে। হ্যাঁ, তো 2024 সালে এসে সে সিএ পাস করছে। তো এখানে বয়সের কোনো ব্যাপার নেই। আহ, আর মধ্য বয়সে সিএ করতে আসার একটা সুবিধা আছে। যেরকম আমাদেরই কিছু আমার পরিচিত কিছু লোকজন যারা আহ, আহ, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরিতে ঢুকে গেছে, চাকরিতে ঢুকে ভালো স্যালারি পেয়েছে, ভালো কোম্পানি, ওখানে ভালো প্রমোশন হচ্ছিল। বাট একটা পর্যায়ে যে যখন দেখলো যে তার প্রফেশনাল ডিগ্রি অভাবে সে একটা পর্যায়ে যে আটকে গেল, এরপর প্রমোশন হচ্ছিল না, তখন চাকরি ছেড়ে দিয়ে মধ্য বয়সে যে তার মানে আহ, সংসার লাইফ আছে, আমি বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা আছে, এমন লোক সিএ তে এসে দ্রুত পাশ করে গিয়েছে। এখানে দ্রুত পাশ করার পেছনে মধ্যবয়স্ক যারা যারা এখন হয়তো চাকরি বাকরি করছেন, হয়তো চিন্তা করছেন যে আমি সিএ করতে চাই, বিকজ আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার, তাদের সুবিধা হলো সিএ তে ম্যাচুরিটির একটা খুব ইম্পর্টেন্স আছে। কারণ আপনি যখন আপনার খাতায় পরীক্ষার খাতায় যখন লিখবেন, আপনার আনসার লিখবেন, একটা কোশ্চেন একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস যেভাবে আনসার করবে, একজন সিএ সিএ পরীক্ষার্থী সেভাবে যদি আনসার করে, তাহলে কিন্তু হবে না। সিএ পরীক্ষার খাতায় পরীক্ষার্থী খাতায় কিন্তু আনসার স্ক্রিপ্টে তার যে প্রফেশনালিজম, তার যে এক্সপার্টিস, তার যে এক্সপিরিয়েন্স, তার যে ম্যাচুরিটি লেভেল, এগুলা কিন্তু অটোমেটিক্যালি তার লেখনের মধ্যে কিন্তু উঠে আসে। এবং এক্সামিনার যখন খাতা দেখেন, তখন কিন্তু তারা এটাকে ভ্যালু করেন এবং তাকে পাস তাড়াতাড়ি করাতে সাহায্য করেন। যদিও আমাদের এখানে কে কোনটা কার খাতা এটা দেখার কোনো সুযোগ নাই, বাট আনসার স্ক্রিপ্ট পড়লেই কিন্তু বোঝা যায় যে আসলে কার এক্সপিরিয়েন্স কতখানি, কার ম্যাচুরিটি কতখানি। আমি নিজেও একটা সময় হেড এক্সামিনার হিসেবে কাজ করেছিলাম, তখন আমি দেখেছি যে এটা খুব সহজে বের করা যায় এবং তারা দ্রুত পাস করে। সো মধ্যবয়সী কারা যদি এই মুহূর্তে চিন্তা করেন যে না আমি কি সিএ করতে যেতে পারি কিনা, অবশ্যই পারেন। সাবজেক্ট ওই একটাই, শুরুতে যেটা বললাম, যে আপনার পরিশ্রমী হতে হবে এবং স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করে, যে আপনি চান আপনি সিএ হতে পারেন এই বয়সে এসে। ধন্যবাদ জনাব আমিন সাহেব। আমাদের সাথে আছেন জনাব আব্দুস সাত্তার এইসিএ। আব্দুস সাত্তার ভাই, আমরা দুজন একজন সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কথা শুনলাম, যিনি অনেক আগে পাশ করেছেন, অনেকদিন ধরে প্র্যাকটিস করছেন, আর তুলনামূলকভাবে নতুন আব্দুস সাত্তার ভাই, কম্পারেটিভলি তরুণ। আহ, আব্দুস সাত্তার ভাই, আপনি কতদিন আগে সিএ পাশ করলেন? আপনার মাইকটা আমি আনমিউট করছি, একটা মিনিট। হ্যাঁ, আব্দুস সাত্তার ভাইকে আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে আনমিউট। জি, জি আব্দুস সাত্তার ভাই, প্লিজ। জি, থ্যাংক ইউ নিজাম ভাই। আমি সিএ পাশ করেছি আমি নভেম্বর ডিসেম্বর 2000 সালে 2020-এ। যদিও আমার আর্টিকেলশিপ অনেক আগে, বাট আচ্ছা, মাঝখানে অনেক গ্যাপ গিয়েছে আর কি আমার। আচ্ছা, তো সেটাই আমি কমপ্লিট করেছি আর কি নভেম্বর ডিসেম্বর 2020-এ। আচ্ছা, আচ্ছা। তো আপনি তো বলা যায় বেশি দিন আগে হয়নি, 3-4 বছর আগে। আপনার কাছে কি মনে হয় এখন সিএ করতে খুব ডিফিকাল্ট মনে হয়েছে, মানে আসলে খুব ডিফিকাল্ট? না, ওই যে আমিন ভাই একটা কথা বলেছেন, আসলে একটা সময় ডিফিকাল্টই ছিল। ডিফিকাল্ট ইন এ সেন্স যে আহ, সবগুলা সাবজেক্ট যদি একসাথে পাশ করলেই পাশ কাউন্ট হয়, তখন সেটা আসলে ডিফিকাল্ট।
কিন্তু যখনই সিঙ্গেল সাবজেক্ট পাশের সিস্টেমটা যখন চলে আসছে তখন কিন্তু এটা অনেক ইজি হয়ে গেছে, কারণ আমি একটা সাবজেক্ট পাস করলেই কিন্তু সেটা কাউন্ট হচ্ছে। সাত, কারণ একটা সময় গিয়েছে 7টা সাবজেক্ট পাস 6টা পাস করলে একটা ফেল করলে সবগুলোই ফেল। এই 7টা সাবজেক্ট আবার দিতে হবে। এই যে প্যাশন্স, এটা আসলে খুব পেইনফুল। কিন্তু যখন এটা থেকে বের হয়ে আসলো তখন কিন্তু মানে এই পেইনটা কিন্তু এখন নেই। এখন একটা সাবজেক্ট পাস করা মানে হচ্ছে যে আমার লিস্ট থেকে একটা সাবজেক্ট শেষ হয়ে গেল। তো যার কারণে এটা আসলে অনেকটা মোটিভেশন কাজ করে আর কি। এবং পাঁচটা কম্পারেটিভলি কেউ যদি লেগে থাকে এবং পড়াশোনাটা যদি ডেইলি বেসিস কন্টিনিউ করে, তাহলে আসলে তার জন্য পাস করাটা খুব কঠিন না। ধন্যবাদ সাত্তার ভাই। প্যাশনসটা থাকতে হবে। ধন্যবাদ। যারা পরে জয়েন করলেন আমাদের লাইভে তাদের জন্য বলে রাখছি, আমরা কথা বলছি অ্যাকাউন্টেন্সি প্রফেশনে ক্যারিয়ার নিয়ে, দেশ বিদেশে কিভাবে আপনি যে কোনো বয়সে যে কোনো সময়ে কিভাবে অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আসতে পারবেন সে বিষয়ে। আব্দুল সত্তার ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই সিএ করতে কেমন খরচ হয়েছে আপনার, কত টাকা রাফলি, অনেকজন প্রশ্ন করেছেন। আসলে কখনো এটা কাউন্ট করি নাই সিএ পড়তে খরচ হচ্ছে। আমার পাস করাটাই আসলে মুখ্য ছিল, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো এনিওয়ে, তারপরেও আমি যেটা বলবো, একটা ইনফরমেশনের সুবিধার্থে, আমি যখন সিএ তে যখন অ্যাডমিশন নেই, সেটা 2000 সালে, তখন কিন্তু আমাদের সিএ তে রেজিস্ট্রেশন ফি ছিল 2500 টাকা। অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য 2500 টাকা নিত। সেটা যদিও এখন হয়তো 30 থেকে 40 হাজার টাকা, সম্ভবত 30 হাজার টাকা বা এরকম সামথিং কোন একটা ফিগার লাগে আর কি। আর প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনাটা নিজের কাছে, কেউ যদি নিজেই পড়াশোনা করে, যদি কোনো টিউশন না নিয়ে যদি সে নিজে ওভারকাম করতে পারে, তাহলে কিন্তু তার এখানে কোনো এক্সট্রা খরচ নাই। শুধু যেটা আছে, আমাদের সার্টিফিকেট লেভেলে এখন আমাদের ইয়ারলি 4টা এক্সাম থাকে। প্রত্যেকটা সাবজেক্টে 1500 টাকা করে এই ফর্ম ফিল আপের জন্য দিতে হয়। প্রফেশনাল লেভেলে 3000 টাকা লাগে, কিংবা অ্যাডভান্স লেভেলে হয়তো আমাদের ইন টোটাল 22,000 টাকা লাগে। সো কেউ যদি এট এ টাইম যদি পাশ করে, তাহলে আমার মনে হচ্ছে যে তার ম্যাক্সিমাম 1 লাখ টাকার মধ্যেই কিন্তু তার হয়ে যাওয়ার কথা। এটা চমৎকার কিন্তু একটা ব্যাপার যে বাংলাদেশে একটা বিবিএ করতেও কিন্তু 6-7 লাখ টাকা লাগে। লাগে, কিন্তু পাশ যদি না করে, কন্টিনিউশন যদি না থাকে, শুধু পরীক্ষার হলে গেল আর আসলো আর ফর্ম ফিল আপ করলো, সেক্ষেত্রে তো আসলে এই এই খরচ তো হিসাব করে লাভ হয় না। আসলে একজন ফার্স্ট অ্যাটেম্পটে একদম পুরা কোর্সটা কমপ্লিট করতে, পাস কমপ্লিট করতে কতটুকু খরচ লাগে, এইটাই আসলে সবচেয়ে বড় বিষয়। এটা 1 লাখ টাকার মধ্যেই কিন্তু, 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই কিন্তু সিএ পাস করাটা সম্ভব, কেউ যদি সেভাবে ডিটারমাইন থাকে আর কি। থ্যাংক আর ইউ। নতুবা সেটা বেড়ে যাবে। থ্যাংক ইউ সাত্তার ভাই। আমিন সাহেব, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে কত কোয়ালিফাইড সি এর দরকার এবং অ্যাকচুয়ালি আপনাদের কাছে কত আছে মার্কেটে? আমি আপনাকে আনমিউট করছি আমিন সাহেব। ওয়ার্ল্ড ব্যাংকের একটা সমীক্ষা অনুযায়ী, সেটা তাও আরো বেশ অনেক বছর আগের, অ্যাটলিস্ট 7-8 বছর আগে একটা সমীক্ষা, আহ, যে ওই সময়ে বাংলাদেশে 12,000 চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার ছিল। আচ্ছা, 12,000 চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবটা কিভাবে আসছে? সেটা হলো, বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্টার্ড কোম্পানি আছে প্রায় 2 লাখেরও বেশি। এর মধ্যে চালু কোম্পানি যারা মানে ইয়া দিচ্ছে প্রতি বছর, আহ, আরজিএসসি তার রিটার্ন সাবমিট করতেছে, এটার সংখ্যাও প্রায় 1 লাখের মতো। আর বড় কোম্পানি যেখানে অ্যাটলিস্ট একজন বা একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকা দরকার তার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স হ্যান্ডেল করার জন্য, এরকম কোম্পানির সংখ্যা আছে মিনিমাম 20,000। তাহলে প্রত্যেক কোম্পানি যদি একজন করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, তাহলে 20,000 দরকার। আর অনেক কোম্পানি আছে যাদের একাধিক, মানে 20 জন 22 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে এক একটা কোম্পানিতে, ব্যাংক বা বড় বড় কোম্পানিগুলা বা মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে। তো সেই হিসাবে আমার ধারণা, বর্তমানে আমাদের এই দেশেই চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ডিমান্ড অ্যাটলিস্ট 20,000। সেখানে এই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, কারণ যদিও পাস করছে একদম সেই শুরু থেকে এ পর্যন্ত আহ, সম্ভবত 2200 মধ্যে অনেকে আমাদের মাঝে নেই, বিদায় নিয়েছেন আল্লাহ পৃথিবী থেকে। অনেকে অনেক বয়স হয়ে গিয়েছে,
কাজ করতে, এখন আর কাজ করার মতো অবস্থায় নেই। এরকম এবং অনেকে বিদেশে, একটা বড় অংশ বিদেশ চলে গেছে। কারণ বিদেশে এত বেশি ভালো ভালো অপরচুনিটি পাচ্ছে তারা, দেশে আর থাকতেছে না, চলে যাচ্ছে। তো দেশে আসলে এই 20,000 এগেনস্টে আর অনেক আছে আমার মতো প্র্যাকটিস করতেছে। তো কর্পোরেটের যে 20,000-এর যে ডিমান্ড, এটার এগেনস্টে আমরা হয়তো এখন আই ডোন্ট নো 1500 মতো যোগান দিতে পারতেছি। তাহলে বুঝেন যে কি পরিমাণ আসলে গ্যাপ এখানে ক্রিয়েট হয়ে আছে। বিশাল বিশাল মার্কেট, বিশাল গ্যাপ, বিশাল গ্যাপ। আমার মনে হয় যারা আমাদের তরুণ যারা আছেন, যারা এখন পড়াশোনা করছেন, সম্ভাবনাময় মার্কেটটাকে এখন এখন আসলে আমার মনে হয় আপনারা সবসময় শর্টেজই ভুগবেন। কারণ আপনারা বলছেন আপনাদের মার্কেটে শর্টেজ আছে 8-9 হাজার, 10,000-এর মতো, হ্যাঁ, বা 20,000 বললেন, 1500 আছে, 10% আছে। আমরা এখন বলছি আমেরিকাতে যারা যারা যাদের এক্সপিরিয়েন্স আছে ওরা আমেরিকার মার্কেটে চলে যাক। তা আসলে মনে হয় বাংলাদেশ কখনোই গ্যাপ থেকে বের হতে পারবে না। না, এটা খুবই খুবই সত্য কথা। বিকজ মানে এই মুহূর্তে ইনফ্যাক্ট আজকেও আমাকে দুইজন, দুইটা কোম্পানি থেকে দুইজন ফোন করেছে, যে তারা ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুঁজতেছে, পাচ্ছে না। তারপরে আমার একজন পরিচিত যে মিডল ইস্টে, আমি আরব আমিরাতে আছে, কাতারে একজন আছে, উনি আমাকে 10 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিমান্ড দিয়েছে, যে ওনারা ওখানে বেশ ভালো বেতনে, অ্যাটলিস্ট 10 লাখ টাকা বেতন পার মান্থ, তারপর থাকা খাওয়া ফ্রি, তারপরে ওই আসা যাওয়ার বিমান ভাড়া দিবে, এগুলো সব দিয়ে ওনারা লোক নিবে। কিন্তু আমি 10 জনকে এখন 10 জনকে আমি এখন পর্যন্ত 2-4 জন খুঁজে পাই না যাদের, যার সিভিটা আমি ওনার কাছে পাঠাতে পারবো। তো আসলে হিউজ অপরচুনিটি এই সেক্টরে এখন রয়ে গেছে। আম, কিন্তু আমরা আসলে ওইভাবে মানুষ না জানার কারণে ইনফরমেশন, আমি আমি ধন্যবাদ দিতে চাই ফিনটেক বিপিও কে, নিজামকে। আসলে আহ, এই যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা আসলে মার্কেটে খুব ভালোভাবে নাই। যার কারণে অনেকে আসলে জানেও না যে আমি কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করব, আমি এটা পড়লে আমার কি লাভ হবে। এই যে ইনফরমেশন গুলা, এই যে আজকের এই সেশনের মাধ্যমে হয়তো অনেকেই দেখছেন, তারা হয়তো ইনফরমেশন গুলো শেয়ার করবেন। এবং সুযোগ থাকলে ডেফিনেটলি আপনার এই সেক্টরে প্রচুর সুযোগ আছে, অনেক ডিমান্ড আছে। আসলে ওই যেটা বললো যে আমরা এই 20,000 যেটা আমি বলছি সেটা কর্পোরেট বলছি, এর বাইরেও এনজিও থেকে শুরু করে আরো অনেক প্রতিষ্ঠান আছে যেখানেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিমান্ড আছে, কিন্তু আমরা আসলে ফুলফিল করতে পারছি না। আমি এই ফাঁকে একটা কথা বলে রাখতে চাই, বাংলাদেশে অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখানে ইউকেতে কাজ করছেন, আমার পরিচিত বেশ কয়েকজন আছেন। ওনারা এখানে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন এবং ওনাদের যে কর্মদক্ষতা সেটা খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। এবং একটা কমন কনসেপ্ট আছে এখানে যে বাংলাদেশে যারা ভালো ফার্মে জব করেছেন, ভালো ফার্মে আর্টিকেলশিপ করেছেন, ওনাদের মার্কেট এখানে বেশ ভালো। সো আমার মনে হয় আমরা এই কথাগুলো বারবার বলছি, যারা ইয়াং প্রফেশনাল আছে, পড়াশোনা করছেন, একদিকে আমাদের চাকরি নাই, হতাশা যে চাকরি নাই, ছোট্ট দেশ, এদের লোককে কোথায় পাবো, হ্যাঁ। তা আমরা কিন্তু আজকে আমি উনি কিন্তু কথা বলছে, আমি কিন্তু আজকে আসছিলাম আপনাদের সাথে গ্লোবাল মার্কেট নিয়ে কথা বলার জন্য। তো বাংলাদেশের যে চিত্র বললেন সেটাই তো, সেটা থেকেই আমরা অনেক দূরে। উনি বললেন 20,000 চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিমান্ড আমাদের আছে, এখন আমাদের আছে 1500-2000। উনি বলছেন 10 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডিমান্ড নিয়ে বসে আছেন, লোক নাই। সো আমার মনে হয় যে আপনারা যারা তরুণ তারা এই প্রফেশনে আসতে পারেন। এবং একজন প্রশ্ন করেছেন যে 6টা পেপার 7টা পেপারের মধ্যে 6টা ফেল করলে আগে সবগুলোই ফেল ধরা হতো। জি ভাই, ওই কথাই আব্দুল সাত্তার ভাই বললেন, এখন প্রত্যেকটা পেপার আলাদা করে পাশ ধরা হচ্ছে। বিগ অপরচুনিটি, এটা একটা বড় একটা সুযোগ। সো যারা এই প্রফেশনে আসতে চান, যারা ইনফরমেশন পাচ্ছেন না, এই যে আমরা একেবারে আপনাদের কাছে লাইভ এই সেক্টরের গুরুদের নিয়ে আসলাম, হ্যাঁ। তো আমাদের সাথে আরেকজন সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখন যুক্ত হবেন। আমি দেখি উনি আছেন কিনা, আমাদের আনোয়ার ভাই, আমরা সংক্ষেপে জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান এফসিএ, উনি সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকে আমি আনমিউট করছি, আপনাকে যদি কথা বলেন প্লিজ। আনোয়ার ভাইকে একটু আনমিউট করে দেন। তো আজকে আমরা বেশ কয়েকজন এই সেক্টরে বেশ কয়েকজন সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে পেয়েছি। আমাদের সাথে সঙ্গে আরো 2-1 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আনোয়ার ভাই। আহ, হ্যাঁ, জি নিজাম ভাই, আপনাকে ধন্যবাদ। গতকালকে আপনার সাথে কথা হয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি আমিনুল ভাই আছেন, সাত্তার জি ভাই আছেন, আর বাকি আমাদের সাথে ট্রেনিং এ যারা ছিলেন অনেকেই আছেন। জি। আর আমি একটা ট্রেনিং এ ছিলাম, বেসিক্যালি আমার একটা ভ্যাটের ট্রেনিং চলছে, ওই আচ্ছা, মাঝখানে আমি 20 মিনিটস এর ব্রেক নিয়ে আপনাদের সাথে জয়েন করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আনোয়ার ভাই। আনোয়ার ভাই ঠিক আছে, আপনি খুব তাড়াহুড়ায় আছেন, আমি আপনাকে জি, সিএ অসুবিধা নেই। প্রফেশন নিয়ে প্রশ্ন করবো না, যদিও আপনি একজন ফেলো এবং আইসিএবির। আমি জানি আপনি ট্রেনিং খুব প্রফেশনাল ট্রেনিং করান, প্রফেশনাল জি, ট্রেনার, এবং দীর্ঘদিন ধরে আপনি করাচ্ছেন।
আমি আপনার কাছে খুব সংক্ষেপে বলার জন্য রিকোয়েস্ট করব যে বাংলাদেশে যারা অ্যাকাউন্টেন্সি প্রফেশনে আসতে চায় আসলে কি ধরনের স্কিল আপনারা তাদের কাছে আশা করেন, কোথায় আপনি স্কিলের কোন জায়গাটায় আপনি শর্টেজ দেখতে পান, প্লিজ আপনি যদি এটা সংক্ষেপে বলেন। জি, এখানে যেটা আমরা দেখতে পাই, একটা হচ্ছে আমাদের টেকনোলজির নলেজটা অনেক কম। আর অ্যাকাউন্টিং যে নলেজটা, সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা আমাদের স্কুল কলেজ, ইভেন কিছু কিছু ইউনিভার্সিটিতেও সেই লেভেলে কভার করা হয় না। যার কারণে এসে দেখা যায় যে তারা যে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে আসছে, অনার্স মাস্টার্স করে আসলো, আসার পর এসে এখানে অ্যাকাউন্টিং পরীক্ষাটা দিতেই সিএতে খুব ভয় পায়। অন্য সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, অ্যাকাউন্টিংটা সবার পরে দিচ্ছে সে। হুম। বেসিক একটা ঘাটতি থাকে। দেন হচ্ছে আপনার আপনার টেকনোলজির, যেমন আমি বলবো যে এক্সেলে কাজ করার তাদের দক্ষতাটা অনেক কম থাকে। অ্যাকাউন্টিং সফটওয়্যার তো পরে কথা। এগুলাই, এই সমস্যাগুলোর কারণে আমাদের মার্কেটে আসলে কাজের যেই এফিসিয়েন্সি লেভেলটা অনেক কমে যায়। ওই জায়গাটা যদি আবার, আরেকটা জিনিস দেখবেন যে আমাদের দেশে কিন্তু জব সেক্টরে ইন করে 30, 32, 35 ওই লেভেলে গিয়ে। কিন্তু যেটা যদি এটা 18-এর পরে, সে যখন ইন্টারমিডিয়েট পড়ছে তখনই যদি সে পার্ট টাইম জব থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাড হয়, তাহলে কিন্তু তার এই জব মার্কেটে এক্সপিরিয়েন্সটা অনেক বেড়ে যাবে, তার কনফিডেন্স লেভেলটা বাড়বে। যেটা আমাদের দেশে, এটা আমরা অনেক পিছনে অন্যান্য দেশের তুলনায়। আরেকটা হচ্ছে যে সিএ তে কিন্তু আগে যেটা হতো যে অনার্স মাস্টার্স করে দেন আসতো, এখন কিন্তু আপনি অনার্স পড়াকালীন অবস্থায়ও আপনি সিএ পড়তে পারেন। আপনি যখন গ্রাজুয়েশন করছেন তখনও সিএ পড়তে পারেন। সেটা হচ্ছে আপনার প্রি প্রি আর্টিকেলশিপ, একটা আমাদের নতুন আমরা প্রসেস করেছি, আলাদা রুট। সেই রুটে আপনি সিএ 3টা লেভেলের মধ্যে 2টা লেভেল পর্যন্ত আপনি ওই গ্রাজুয়েশনের পাশাপাশি বা মাস্টার্সে পড়ছেন, ওই পড়াশোনা চলাকালীন অবস্থায় আপনি 2টা লেভেল পর্যন্ত পরীক্ষা দিতে পারেন। তো যদি অনার্সে থাকা অবস্থা আপনি ফার্স্ট ইয়ারে শুরু করেন, 4টা বছরে আপনি অনার্স শেষ করার মধ্যে যদি সিএ 2টা লেভেল শেষ হয়ে যায়, আপনার বাকি থাকে মাত্র আর 3টা সাবজেক্ট। তো আপনি সিএ ফার্মে এসে তখন আর্টিকেলশিপটা নিলে যেটা হবে, তখন আপনার অন্যদের তুলনায় আপনার আর্টিকেলশিপে সেই সময় আপনার অ্যালাউন্সটা অনেক বেশি থাকবে, এই যে এটা একটা জবের স্যালারির কাছাকাছি থাকবে। দেন আপনি তখন কি করবেন, দেখা যাবে উইদিন 1 ইয়ার আপনি আর্টিকেলশিপের কোয়ালিফাই করে বসে আছেন। তাহলে আপনার আরো 2টা বছর হাতে থাকবে। এই যে নতুন রাস্তাটা, এই রাস্তাটা আমি বলবো যে অনেক ভালো আইসিবি উদ্যোগ নিয়েছে গত 2 বছর ধরে। আমরা গত আহ, এক 1-2 বছর ধরে দেখতেছি যেটা যে কোয়ালিফাই করে যাচ্ছে, কিন্তু তার আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয় নাই। 26 মান্থ, এই যে এবার পাশ করলো একটা ছেলে, ওর আর্টিকেলশিপ মাত্র 26 মান্থ। তার কিন্তু 36 মান্থে 3 বছরের আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয় নাই। সে কি, আরেকটা ছেলে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করে আসছে, তার আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয় নাই, এর মধ্যে সে কোয়ালিফাই করে গেছে। তো এগুলো হচ্ছে যে আপনি যদি ডেডিকেশন থাকে, পাস করার জায়গাটা অনেক সহজ। আমরা কি করি, ওই অনেক সময় পরে অনার্স মাস্টার্স করে বিভিন্ন দিকে ঘুরে পরে সিএতে আসি। আর আমাদের দেশে তো আসলে আর্থসামাজিক অবস্থাটা এত ভালো না যে গার্ডিয়ান আপনাকে 25-30 বছর বয়সে গিয়েও আপনাকে ওই ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারে, এরকম খুব কম পরিবারের আছে। যার কারণে আসলে সিএতে আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলেও আসতে পারে না, ওই জবে চলে যেতে হয়। এই জায়গাটা হলো কষ্টকর জায়গা। তবে আমরা যদি যারা এখানে প্রফেশনালরা আছি, আমরা এটাকে যদি একদম স্কুল লেভেল থেকে, আমি বলবো যে এটা শুরু করতে হবে স্কুল লেভেল থেকে, মাইন্ডসেট আপনার হাই স্কুল লেভেল থেকে যদি চেঞ্জ করে আপনি নিয়ে আসতে পারেন, সেখানে সে কেন কমার্স পড়বে, সেখানে অ্যাকাউন্টিং পড়বে। দেন কলেজ ইউনিভার্সিটি হয়ে আপনার কাছে যখন আসবে, অনেক বড় মার্কেট আপনি পাবেন। তারা সেখান থেকে রেডি হয়ে আসবে, সেই ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় এই সব আপনার বিপিও সার্ভিস দেওয়া শুরু করে দিবে। তার ইনকাম নিয়ে টেনশন করা লাগবে না, সে সিএ পড়বে, বিপিও সার্ভিস দিবে আর সিএ পড়বে। এই জায়গাটা আমি বলবো যে আমাদের যারা আমরা প্রফেশনাল আছি, তাদের অনেক কিছু করার আছে। এখন অনেকের হয়তো প্রফেশনাল ব্যস্ততা বা অন্য কিছুর জন্য এতটা সময় দিতে পারে না। আমি চেষ্টা করি যে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য গত 5-6 বছর ধরে আমি এই ট্রেনিং এর সাথে আমার সিএ ফার্মের পাশাপাশি আমি এই ট্রেনিং ইনস্টিটিউটটা পরিচালনা করি। আমার একটা স্বপ্ন আছে, যেটা আমি গতকালকে আপনার সাথে কথা বলেছি, যে আমরা চাই যে এখানে বড় ধরনের একটা অ্যাডভাইজরি ফার্ম বাংলাদেশে করব, যারা বিপিও সার্ভিস দিবে। এখান থেকে আমরা রিসোর্স তৈরি হবে, ইন্ডিভিজুয়ালি একজন একজন করে আলাদা করে বিপিও সার্ভিস করবে এরকম না, এটা বড় একটা ফোরামের আন্ডারে হবে, ব্যানারে হবে। এখান থেকে, কারণ ইন্ডিভিজুয়ালি হইলে আপনার সেই ক্যাপাসিটিটা তৈরি হয় না, আপনি সবকিছু জানবেন না। কিন্তু যখন একটা বড় ব্যানারের আন্ডারে থাকবেন, যেই কোনো ধরনের কাজ আসলে আপনি কোনো কনফিউশন ছাড়াই কাজটা নিয়ে নিতে পারবেন, কারণ আপনার টিমের বা আপনার প্রতিষ্ঠানের কেউ না কেউ আপনার ওই সাপোর্টটা দিতে পারবে। এবং ধন্যবাদ দেশের, আনোয়ার ভাই। জি, আপনাকে ওই প্রশ্ন আমি আরেকবার করছি, আরেকটা আলাদা করে প্রশ্ন করছি সেই বিষয় নিয়ে। আমি এইটুকু কথাটা বলতে চাই, আনোয়ার ভাই যে কথাগুলো বললেন অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা।
ট্রেনার হিসাবেও আমার অভিজ্ঞতা একেবারেই সিমিলার। আমাদের দেশে 23-24 বছর বয়সে ছেলেরা এসে জিজ্ঞেস করে এখন কি কাজ করা ঠিক হবে এত আর্লি। অলরেডি কিন্তু সে লেট, সে 24 বছর বয়সে যখন একটা ছেলে প্রশ্ন করে সে কিন্তু মার্কেটে লেট। আনোয়ার ভাই যে কথাটা বললেন 18 বছর বয়সে কেন না, এই জিনিসটা আমরা অনেক বলার চেষ্টা করেছি, অনেক বলছি। আমরা কেউ ট্রেনিং করতে আসলে সব ধরনের সাপোর্ট দিতে রাজি, কিন্তু আমরা খুব 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 কম যে 24 বছর 25 বছরের আগে আসলে কেউ কেরিয়ারই শুরু করতে চায় না। এটা হচ্ছে মানে খুব একটা জায়গা যেখানে সবাইকে কাজ করতে হবে। আনোয়ার ভাই যে কথাটা বললেন, হ্যাঁ 18 বছরে কেন না, চমৎকার একটা কথা বললেন আনোয়ার ভাই। থ্যাংক ইউ আনোয়ার ভাই। আমি আনোয়ার ভাইয়ের এই কথাগুলো যদি আপনারা নেন যাদের বয়স কম, আমার মনে হয় এনাফ। আনোয়ার ভাই এখন আমি একটু আলাদা করে বলতে চাই অ্যাকাউন্টেন্সি ফ্রিল্যান্সিং জি নিয়ে। জি জি আপনি একজন সিনিয়র প্রফেশনালস, আপনি আমাদের ট্রেনিংটা করেছেন, এবং আমরা আপনাদেরকে যতদূর সম্ভব আমরা একসাথে কাজ করার চেষ্টা করেছি, আপনার থেকেও আমরা নলেজ নিয়েছি, আপনি আমরা আমাদের নলেজটা আপনার সাথে শেয়ার করেছি। আপনি বাংলাদেশে কি সম্ভাবনা দেখছেন অ্যাকাউন্টিং আউটসোর্সিং নিয়ে, বিপিও নিয়ে? এখন বিক্ষিপ্তভাবে কিছু ফ্রিল্যান্সিং হচ্ছে, কিছু সফলতা আসছে, আমাদের ছেলেমেয়েরা আমাদের বোনেরা ভাইয়েরা করছে, আমরা আনন্দিত হচ্ছি। কিন্তু আমরা যে বড় স্বপ্ন দেখছি বা যে স্বপ্ন আপনিও দেখছেন, এটাতে আমরা আসলে কতটুকু কি মনে করেন আপনার, এই স্বপ্নে আমরা কতটুকু যেতে পারবো? থ্যাংক ইউ ভাই। এটা আসলে আপনি যে কোশ্চেনটা করছেন, মার্কেট তো অনেক বড়। আমরা আমাদের দেশে দেখবেন যে সফটওয়্যার কোম্পানিও প্রচুর আছে, ছোট 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 করে সফটওয়্যার। আপনি একটা কোম্পানিতে 5-7 জন থাকলো, দেন এবার 7 জন ভেঙে 7টা কোম্পানি করলো। এই ফ্রিল্যান্সিংটাও ঠিক এভাবেই চলতেছে। হ্যাঁ, এখানে একটা বড় আমব্রেলা নাই, যার কারণে আমাদের এই মার্কেটটা সাস্টেনেবল গ্রোথ নাই। যদি ওইটা থাকতো তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হইতো। এবং শুধুমাত্র মনে করেন যে কোনো একটা দেশকে যদি টার্গেট করি, আমি যে ইউএসএ মার্কেটটা অথবা ইউকে এর মার্কেটটা আমি ধরবো, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি ওই যেটা আমিনুল ভাই বলতেছিলেন, আমাদের টোটাল হচ্ছে এখন চার্টার অ্যাকাউন্টেন্ট 2350-এর কাছাকাছি এনরোল নাম্বার। তার মধ্যে জীবিত আছেন 1967-র মতো। হ্যাঁ, প্রায় 2000-এর কাছাকাছি, 1967। এর মধ্যে 156 জন হচ্ছে দেশের বাইরে থাকেন। তার মধ্যে আপনার কানাডা এবং ইউকেতেই হচ্ছে 105-এর মতো। কানাডাতে 50, ইউকেতে 56, আর বাকি অস্ট্রেলিয়া ইউএসএ মিলে বাকিগুলো মিলে 156। এই হচ্ছে এই একদম আমি গতকালকের স্ট্যাটিস্টিক্সটা বললাম আপনাকে। হ্যাঁ, তো ওইখানে যারা সিপিএ আছে না, বাংলাদেশ থেকে গিয়ে ইউএসএ তে সিপিএ অথবা ইউকে তে অথবা কানাডা সিপিএ আছেন, তারা কিন্তু আমাদেরকে ওই সাপোর্টটা দিতে পারেন, কিন্তু তারা ওই কনফিডেন্সটা পান না, কারণ আমাদের এখানে কোনো ওই অর্গানাইজেশন নাই, কোনো প্রতিষ্ঠান নাই বড়, যেটা হচ্ছে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি বিপিও সার্ভিস দিচ্ছি, আউটসোর্সিং করছি। তো তারা একটা প্রতিষ্ঠানকে যেভাবে ওন করবে যা, এবং আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, বাইরে থেকে যখন আমাদের কাজ দিবে, তারা চিন্তা করে যে আপনার ওই যে তার ডকুমেন্টস গুলা, তার রেকর্ড গুলার এটা কনফিডেন্সিয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন কিনা। এনডিএ যে এগ্রিমেন্ট, এটা আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি করলে এটা সম্ভব না, কারণ একটা অর্গানাইজেশন থাকলে সেইখানে আপনার তার সেন্ট্রাল ডাটাবেস থাকবে, সেখানে তার ইন্ট্রানেট থাকবে, সেটার ভিতর থেকে বাইরে কোনোভাবে ডাটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না, এক্সটার্নাল কোনো ইউজই থাকবে না। এই জায়গাগুলো ইন্ডিভিজুয়ালি সার্ভিস দিলে সেটা সম্ভব হয় না। এবং আপনারা দেখবেন ইন্ডিভিজুয়ালি আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের কিন্তু কাস্টমার গুলো রিটেইন করে কম, নতুন নতুন করে কাস্টমার খোঁজে, রিটেইন করে। কিন্তু যদি অর্গানাইজেশন হইতো, কাস্টমারটা রিটেইন করতো এবং ফিটাও বেশি দিত। আমি বাংলাদেশে জানি কিছু ফার্মের সাথে আমার যোগাযোগ আছে যারা ইউএসএ তে বা ইউকে তে সিপিএ, তারা বাংলাদেশে ফার্ম খুলেছে, এখানে তারা তাদের লোকজন সেট আপ করে দিয়ে ওই ইউএসএ থেকে কাজগুলো পাঠাচ্ছে। সিম্পল, তারা কিন্তু এত জটিল কোনো কাজ করছে না। কি করছে, ইউএসএ থেকে জাস্ট ওই প্রপার্টি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার নিয়েছে, সেই প্রপার্টির ডাটাগুলো এখানে দিয়ে ওখানে অ্যাকাউন্ট সাবমিট করেছে। আর সিপিএ যিনি আছেন উনি ইউএসএ তে বসে যেটা করছেন, উনি তখন সেখানে ট্যাক্সের অ্যাডভাইজারিটা করছেন। ওটার ফিটা কিন্তু অনেক হাই। তো আমাদের যারা মনে করেন সেকেন্ড লেয়ারে আছেন বা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, তাদেরকে দিয়ে আমরা ওই ডাটা এন্ট্রি কাজগুলো বা বুককিপিং সার্ভিসগুলো নিয়ে, আমরা যারা প্রফেশনাল আছি কোয়ালিফাইড, তারা যদি ওই অ্যাডভাইজারি সার্ভিসটা ট্যাক্সের ওগুলো করি, তাহলে দেশের রেভিনিউ অনেক বাড়বে এবং আমাদের নলেজ বেসটা অনেক বড় হবে। থ্যাংক ইউ আনোয়ার ভাই, অনেকগুলো ইনসাইট চলে আসছে এবং আমি একেবারেই আপনার সাথে দ্বিমত করার এতটুকু জায়গা নাই। প্রত্যেকটা কথা আপনার টু দ্য পয়েন্ট, ভেরি স্পেসিফিক ইন ডিটেইল আর কি। হ্যাঁ, তো আমরা আশা করছি আপনারা প্রফেশনাল এটা নিয়ে কাজ করবেন, ফার্দার এটা নিয়ে কথা বলবেন। আমরা বাংলাদেশের যে স্বপ্নটা দেখছি লার্জ স্কেলে কিছু হবে ইনশাআল্লাহ। কারণ এখানে যারা এখন ভালো করছেন নন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টস, তারা কিন্তু আপনাদের সাপোর্ট সেটা অর্জন করা সম্ভব না। তো আমার মনে হয় যে আপনার সাথে আমি একেবারেই একমত। আনোয়ার ভাই, আমি জানি আপনার ব্যস্ততা আছে, আপনি জি আমাদের ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলেন, অশেষ ধন্যবাদ।
এবং আপনি এই জার্নিতে, এই আমাদের আউটসোর্সিং জার্নিতে যুক্ত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং আপনি এটা নিয়ে ভাবছেন, আপনার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আপনি এটা ইনফরমেশনগুলো ছড়াচ্ছেন। অশেষ ধন্যবাদ। আপনি কি আর কিছু বলতে চান আনোয়ার ভাই, প্লিজ? না, আমি আর কিছু বলবো না। যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখানে যেমন আমিনুল ভাই, আপনি, সাত্তার ভাই, আমরা আছি প্রফেশনাল যারা, আমরা একটু প্ল্যান করলে কিছু কাজ আপনারা বাইরে থেকে করলেন, কিছু কাজ আমরা বাংলাদেশে করলাম, এরকম যদি একটা জয়েন্ট ভেঞ্চার পুলে কাজ করি, দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আর কি। যেমন আপনার এখানে আমি দেখছি ট্রেনিং এ আপনারা অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন, লোকজন এত সিলি সিলি কোশ্চেন এতবার করে করে আপনারা টায়ার্ড হন না, হ্যাঁ? কিন্তু ওই জায়গাটা যদি এমন হইতো যে আপনার যারা ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, সেখান থেকে যে একটা যদি ফান্ডামেন্টাল কোর্স আপনারা করতেন, ফাউন্ডেশন কোর্স, যেটা আমরা বাংলাদেশে এটা কন্ডাক্ট করে দিতাম, দেন আপনার ওই পুলে অ্যাড হয়ে যেত, তাহলে হয়তো কি আপনাদের সময়টা বেঁচে যেত, আপনাদের টাইম ভ্যালুটা সেভ হইতো। আর একটা জিনিস হচ্ছে, আপনারা ওই যে ট্রেনিং এর স্পেসিফিক যে এই 30 মিনিট হচ্ছে আপনার ট্রেনিং এর, আপনারা ডেলিভারেশনটা দিবেন, এই 30 মিনিটসে অন্য কারো কোনো কোশ্চেন নিবেন না, একদম ক্লিয়ার করবেন। দেন আবার 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, আপনার যে সাপোর্ট টিম আছে এরা তো সারা বছর ধরেই হেল্প করছে, ওনারা ওটা করবে। তাইলে আপনার ওই ট্রেনিং এর প্রতি আকর্ষণটা মানুষের থাকবে। কারণ ওই লেন্দি হয়ে যাওয়ার কারণে অনেক সময় আমরা কি হই, টায়ার্ড হয়ে যাই, বোর ফিল করি, অথবা এত লম্বা সময় ধরে ধৈর্য থাকে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জি, থ্যাংক ইউ আনোয়ার ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান জি, সময় দিয়ে আসলেন, অনেক কথা বললেন, অশেষ ধন্যবাদ। জি। সাত্তার ভাই এবং আসসালামু আমিন ভাই, আলাইকুম। আপনাদের জি। কাছে আমি আবার আসবো, আপনাদের কাছে আবার প্রশ্ন করব আমি। আমাদের সাথে আরেকজন চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট আছেন, জনাব মানাজির ভাই। মানাজির ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই আজকের লাইভে। আমরা চাচ্ছি যত ধরনের বৈচিত্র্যপূর্ণ, যত বেশি কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টস আজকে মানে যুক্ত করা যায়, এবং আপনাদের মনের যত প্রশ্ন আছে, আইসিসিএস, সিএস, ইমাম, আইসিএডাব্লিউ, বুককিপিং, সব প্রশ্ন করেন। আমরা আজকে আপনাদের সব প্রশ্ন শুনবো, উত্তর দেব। মানাজির ভাই, আপনি কি কথা বলতে পারবেন? আমি দেখি মানাজির ভাই আছেন কিনা। আচ্ছা, এই ফাঁকে আমি সাত্তার ভাইকে একটা প্রশ্ন করে রাখি, মানাজির ভাই রেডি হতে হতে। সাত্তার ভাই, সালাম আপনি, আলাইকুম। হ্যাঁ আসছেন। মানাজির ভাই, আপনি কি কথা বলতে পারবেন? জি জি, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানাজির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, মানাজির ভাই, আপনাকে প্রশ্ন করি। বাংলাদেশে এসিসি খুব জনপ্রিয়, তাই রাইট? এখন অনেকেই এসিসি এর প্রতি খুব আগ্রহী গ্লোবাল ব্র্যান্ড হিসেবে। বাংলাদেশে এই মুহূর্তে আপনারা কতজন এসিসি আছেন আপনাদের কমিউনিটিতে? আম, আমার জানা মতে কোয়ালিফাইড হচ্ছে 2,000-এর উপরে, অলমোস্ট 3,000 আছেন। কম বেশি হতে পারে আসলে। আচ্ছা, অনেকেই চলে যাচ্ছেন, আবার নতুন করে কোয়ালিফাই করছেন। তো এটা এরকমই মোটামুটি। আচ্ছা, বাংলাদেশে 2000 কোয়ালিফাইড এসিসি আছেন এখন মার্কেটে, তাই? জি। বাহ, নাম্বারটা বেশ ভালো। আচ্ছা, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইচসিসিএ করাটা আপনি কি সাজেস্ট করবেন? এটা কি কস্টলি, বা কস্ট ওয়াইজ যদি চিন্তা করে, বা কস্ট বেনিফিট যদি চিন্তা করে, আপনার কি মনে হয় এটা মানে যে কোনো ইয়াং প্রফেশনাল, ইয়াং স্টুডেন্টকে এটাকে টার্গেট করতে পারে? আহ এটা হচ্ছে, আমি বলবো যে এখানে দুটা জিনিস। এখানে পেমেন্টটা তো পাউন্ডে হয়। সো রিলেটিভলি এটা এক্সপেন্সিভ দেন অনেক কোয়ালিফিকেশনই। কিন্তু এখানে একটা জিনিস অলরেডি বড় ভাইরা বলে গেছেন, যে এখানের পরীক্ষাগুলোকে আসলে ইনভেস্টমেন্ট হিসাবে ধরতে হবে, এটাকে আসলে খরচ হিসাবে ধরা যায় না। আমার মনে হয় সাত্তার ভাই এই কথাটা বলছেন। তো ব্যাপারটা আসলে তাই। এখানে যত দ্রুত আসলে পাশ করা যাবে, খরচটা তত কমবে। যদি ওই যে পরীক্ষায় আসা যাওয়া, পড়াশোনা না করা, খরচটা বাড়তে থাকবে। তো ওভাবে চিন্তা করলে আমি বলবো যে এটা একটা ইনভেস্টমেন্ট। এখানে ওইভাবে খরচের কথাটা চিন্তা করাটা উচিত না। আর আমি যেটা বলবো যে এখানে খরচটা এতটাও বেশি না, যে কোনো একটা প্রাইভেট ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে যে খরচ হয়, তার চেয়ে কোনো অংশেই বেশি হবে না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ মানাজির ভাই। মানাজির ভাই, আপনি আমাদের ট্রেনিং করেছিলেন আরো কিছুদিন আগে। আপনি এখন কি মানে ফ্রিল্যান্সিং এর সাথে আছেন, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করছেন? জি, আমি আছি। আমি হচ্ছে মাঝে আমার হচ্ছে কি কিছু ফ্যামিলি ইস্যুর জন্য আমি গ্যাপ পড়ে গিয়েছিল। বাট আমি হচ্ছে রিসেন্টলি ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট এসছে, কাজ করছি। আলহামদুলিল্লাহ, চলছে কাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানাজির ভাই। মানাজির ভাই, আপনার কাছে আমি আপনার রিসেন্ট ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স শুনবো একটু পরে। একজন ভাই লিখেছেন, ইটস হাই টাইম উই নিড আ বিপিও কনসোর্টিয়াম, জয়েন্ট ভেঞ্চার, এফডিআই অর বিপিও ক্যাপিও অ্যাজ ওয়েল অ্যাজ বিপিএম ক্যাপিএম ডোমাইন। নজরুল ইসলাম ভাই লিখেছেন, থ্যাংক ইউ নজরুল ভাই। জনি মিয়া লিখেছেন, অনেক ইনফরমেশন জানে না, থ্যাংক ইউ।
আব্দুল সাত্তার ভাই, এখন অনেকের আকাঙ্ক্ষিত প্রশ্ন, অনেকে এখন অ্যাকাউন্টিং, ফ্রিল্যান্সিং, বিপিএ গুলো নিয়ে কথা শুনতে চাচ্ছেন। আমরা এখন এই বিষয়ে আপনার সাথে প্রশ্ন করি। আপনি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশে জব করছেন। আপনি বিপিও ইন্ডাস্ট্রিতে আপনি ট্রেনিং করলেন, আমাদের সাথেই ট্রেনিং করেছেন, রিসেন্টলি এই ট্রেনিংয়ে আপনি শেষ করেছেন। এবং ঢাকায় আপনারা একটা বড় প্রোগ্রাম, অফলাইন প্রোগ্রামও করেছিলেন, যেখানে আপনারা সবাই এসেছিলেন। আপনি প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এটার কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমরা ফ্রিল্যান্সিং এর কিছু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, একজন দুজন মানুষ উঠে আসছে, আর্ন করছে। আমরা যদি সেটা থেকে কোম্পানি ওয়াইজ যাই, বি বিজনেস সার্ভিসের দিকে চলে যাই, আপনি টোটাল আউটসোর্সিং মার্কেটে বাংলাদেশের সম্ভাবনা কেমন? আমাদের সেনাফ রিসোর্স কি বাংলাদেশে আছে? আমরা কি সেরকম কিছু চিন্তা করতে পারি? ধন্যবাদ নিজাম ভাই। খুবই সুন্দর প্রশ্ন। অ্যাকাউন্টিং সার্ভিস, যেটা আমিনুল ভাই যেটা বলেছিলেন মাঝখানে, যে আমাদের লোকাল ডিমান্ডটাও এজ এ কোয়ালিফাইড হিসেবে লোকাল ডিমান্ডটা অনেক বেশি, বাট আমরা যদি শুধু অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার যদি চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের এই বেসটা কিন্তু কম না, বেসটা কিন্তু অনেক বড়। এজ এ কোয়ালিফাইড হিসেবে হয়তো নাম্বার ছোট, কিন্তু বেস কিন্তু স্টুডেন্ট বেস বা এক্সপেরিয়েন্স যারা অ্যাকাউন্টেন্ট আছেন, সেই বেসটা কিন্তু কম না। তো সেই দিক থেকে চিন্তা করলে, কারণ এই বেসটাই কিন্তু বর্তমান বাংলাদেশ মার্কেটটাকে সাপোর্ট দিচ্ছে। আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, বাংলাদেশের মার্কেটের পাশাপাশি কিন্তু এট দ্য সেম টাইম বাহিরের মার্কেটের পটেনশিয়ালিটিও বাংলাদেশ থেকে সাপোর্ট দেওয়াটা কিন্তু অনেক অপরচুনিটি, পটেনশিয়ালিটি এখানে আছে। বাংলাদেশ থেকে ভালো সাপোর্ট দেওয়ার পটেনশিয়ালিটি অনেক আছে, কিন্তু ইস্যুটা হচ্ছে যেটা আনোয়ার ভাই বলে গিয়েছেন, যে আসলে রাইট যে পাথটা হয়তো আপনি নিজাম ভাই হয়তো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, হয়তো সেই ইনিশিয়েটিভটা আসলে আরো যতটুকু দূরে পৌঁছানো দরকার সেটা হয়তো সম্ভব হচ্ছে না। যদি আমরা এই জায়গাটাতে যদি কাজ করতে পারি, যে এই ইনিশিয়েটিভটাকে যদি প্রত্যেকটা কর্নারে যদি যারা অ্যাকাউন্টিং এর সাথে যুক্ত হয়, যারা অ্যাকাউন্টিং পড়ে অথবা অ্যাকাউন্টিং এ মোটিভেট ক্রিয়েট করা যায়, যদি এই জায়গাটা যদি রুটটা যদি এই মেসেজটা যদি ওই লেভেল পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে আমি মনে করি যে এখানে এই ইন্ডাস্ট্রিটা আরো বেশি পরিমাণে স্ট্রং হবে। এবং এট দ্য সেম টাইম বাইরের মার্কেটে যে পটেনশিয়ালিটি আছে, সেটা বাংলাদেশ মার্কেট থেকে কিন্তু সাপোর্ট দেওয়াটা অত্যন্ত সহজ হবে, এতে কোনো সন্দেহ নেই। বাট শুধুমাত্র এই কানেকশনটা দরকার, এখানে আসলে ইনিশিয়েটিভটা দরকার, একটা বড় একটা ইনিশিয়েটিভ দরকার, যেখানে গেলে মানে আমাদের ইন্টারনাল মার্কেট থেকেও লোকজন একটা ট্রাস্টেড জায়গা খুঁজে পাবে। এট দ্য সেম টাইম বাহির থেকে যারা কাজ করাইতে চাইবে তারাও একটা ট্রাস্টেড মানে পয়েন্ট খুঁজে পাবে। এই জয়েন্টটা যদি আমরা করাইতে পারি, তাহলে এই মার্কেটের পটেনশিয়ালিটি বাংলাদেশ থেকে সাপোর্ট দেওয়াটা অনেক আহ, আহ, অনেক হাইলি পটেনশিয়াল আমি মনে করি। ধন্যবাদ সাত্তার ভাই। আমি সাহেব আপনার কাছে আরেকটা প্রশ্ন করি। আপনারা যারা সিএ পড়তে পড়তে আসতে চান, যারা সিএ প্রফেশনে আসতে চান, আপনাদের কি ধরনের স্কিল ওনাদের কাছে আশা করেন? যে তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে আপনাদের কাছে আসা উচিত? কি ধরনের স্কিল তারা আগে একটু পড়াশোনা করে আসতে পারে বা প্রিপেয়ার হয়ে নিতে পারে? কি ধরনের হাতে কলমের দক্ষতা কি নিয়ে আসতে পারে? থ্যাংক ইউ। ডেফিনেটলি আমরা যে জিনিসটা চাই সেটা হলো যে তার বেসিক বিজনেস নলেজ থাকতে হবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে বেসিক বিজনেস নলেজ থাকাটা ম্যান্ডেটরি না। যেরকম আমাদের ফার্মে এমনও ইতিহাস আছে যারা ম্যাথমেটিক্স অথবা ইকোনমিক্স অথবা সোসিওলজি, ইভেন উর্দু থেকে সিএ পড়তে এসে সিএ পাস করছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা ভ্যালু করি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে তার অ্যাটলিস্ট কমন সেন্স আছে কিনা, তার শেখার আগ্রহ আছে কিনা, সে প্রোয়েক্টিভ কিনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি যদি অ্যাটলিস্ট মিনিমাম লেভেলে থাকতে হবে তাকে। কারণ আমাদের এখানে যত কাজ আমরা করি তার ম্যাক্সিমামই ইংরেজিতে মানে কাজটা হয়, লেখাপড়া বা রিপোর্ট রাইটিং বা আদার যে ইস্যুগুলা। সো এই বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলো যদি তার ঠিক থাকে, তাহলে আমরা তাকে আমাদের স্টুডেন্ট হিসেবে নেওয়ার জন্য আগ্রহী হই। তো এইটাই মোটামুটি। আর আরেকটা জিনিস আমি একটু সাত্তার ভাষাতে অ্যাড করতে চাই,
আমার যে এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, মানে বিইং এ ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্ম ইন দ্য বাংলাদেশ একনামিন, আমরা কিন্তু আসলে যা করি এখন আমাদের ফার্মে, আমরা যা কাজ করি, অডিট কাজও, অডিট ইভেন সবগুলো কাজই কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ বিপিও, মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং। কারণ কি, কোম্পানি যে কাজটা নিজে করতে পারে, করতে পারতো, না করে আমাদেরকে হয়তো হায়ার করতেছে একটা স্পেশাল অডিটের জন্য, অথবা ইন্টারনাল অডিট সার্ভিসের জন্য, অথবা তার অ্যাকাউন্টিং সার্ভিসের জন্য, অথবা তার ট্যাক্সেশন সার্ভিসের জন্য, যেটা কোম্পানি তার নিজের লোক দিয়ে করতে পারতো। হয়তো বেটার সার্ভিস, বেটার আউটপুটের জন্য তারা কিন্তু আমাদেরকে হায়ার করছে। তার মানে আমরা যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আসলে বিপিও, ওয়ান কাইন্ড অফ বিপিও, হয়তো লোকাল বিপিও। বাট ইন্টারন্যাশনাল বিপিও, আমি মনে করি লোকালি আমরা বিপিও করে যে পরিমাণ ইনকাম করি, আমরা যদি প্রপারলি ফোকাস করতে পারি, ইন্টারন্যাশনাল যে স্কোপটা আমাদের সামনে এখন আছে, সেটা আমরা এই লোকাল ইনকামের চেয়ে অনেক অনেক বেশি ইনকাম আমরা বাইরে থেকে আর্ন করতে পারবো। তবে প্রবলেমটা অন্য জায়গায়। আমরা যেটা চেষ্টা করছি, আমরা তো আসলে, যেহেতু আমরা এখন বুড়ো হয়ে গেছি, এখন আবার ট্রেনিং করে একদম বেসিক থেকে শুরু করা একটু ডিফিকাল্ট, বাট আমাদের এক্সপিরিয়েন্স আছে অন্যদিকে। আমরা কিন্তু মানুষকে গাইড করতে পারি। ইভেন আমাদের কিছু নেটওয়ার্কিং আছে, যে যেরকম আমার ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়াতে, ইউকে তে তো নিজাম, তারও সাথে আরো অনেকেই আছে, ইউএসএ তে আছে, কানাডায় আছে। সো এই নেটওয়ার্কিংটা কিন্তু আমরা করতে পারি। বাট আমরা নেটওয়ার্কিং করে কাজ আনলাম, এবার কাজটা করার লোক তো লাগবে। এই করার লোকের জায়গায় আমরা একটা ভালো ঝামেলার মধ্যে পড়ে আসছি। সেটা কিভাবে, যে আমরা যখন একটা কাজ আনি, আমাদের কাউকে কাজ দেই, আমাদের ছেলে মেয়েদের, মানে এটা ফ্র্যাঙ্কলি বলতেছি, এবং উইথ ডিউ রেসপেক্ট টু, রেসপেক্ট টু এভরিওয়ান, কাউকে হার্ট করার জন্য না, বাট হুইচ ইজ এ ফ্যাক্ট অ্যান্ড ইটস এ অনেস্ট ওপিনিয়ন ফ্রম মাই সেলফ, যে আমরা যেটা পাই, আমাদের ছেলে মেয়েরা প্রোঅ্যাক্টিভ না, আমাদের কমিউনিকেশন স্কিল অনেক গ্যাপ আছে। দেন আমরা যখন যেটা কাজ দেয়, আমরা কাজটা একটা যে প্রপার অ্যাটেনশন, প্রপার ডিউ ডিলিজেন্স, প্রপার সিনসিয়ারিটির মাধ্যমে যে আমরা কাজটা করব, কাজটাকে যে আমরা ওই ভ্যালু দিয়ে কাজটা করব, যে আমার এই কাজটার উপরে ভিত্তি করে কিন্তু আরেকটা কোম্পানি অনেক বড় বড় ডিসিশন নিবে। তো আমার কাজটা যদি ভুল হয়, তাহলে তার হয়তো অনেক ডলার, বড় বড় ডলার, বেশি ডলার অ্যামাউন্ট তার লস হয়ে যেতে পারে, অথবা ডিসিশন মেকিং ভুল হয়ে যেতে পারে। এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং যখন আমার মধ্যে থাকে না, আমি যদি জেনারেল ভাবে কাজগুলো করি, তাহলে কিন্তু আর আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার সে সুযোগটা আর আসবে না। প্লাস হলো যে কিছু বেসিক স্কিল, এক্সেলের কথা আমাদের আনোয়ার ভাই বললো, সাত্তার ভাই বললো, যে বেসিক আমার আইটি, আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, আমি আইএস অডিটর হইতে দরকার নেই, আমার অফিসের মধ্যে আমার সব দরকার নেই, আমার শুধুমাত্র এক্সেল ওয়ার্ড, এই দুইটা যদি আমি ভালো করে মোটামুটি বুঝি, তাহলে কিন্তু এনাফ বিপিও করা সম্ভব। আর এরপরে তো আরো অনেক বিপিও আছে। আমি রিসেন্টলি অনেক গুণ চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে চিনি যারা ভালো ভালো জায়গায় জব করছে, একজন সিএফও, বড় কোম্পানি, একটা লোকাল বিগ কোম্পানি সিএফও, জাস্ট গতকাল একটা আমেরিকান কোম্পানিতে জয়েন করছে অ্যাজ এ মার্কেটিং ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে। হ্যাঁ, বাংলাদেশে বসে সে কাজ করবে, এবং লোকালি সে বেতন যা পাইতো এখন তার ডাবল বেতন পাবে, বাসায় বসে কাজ করবে। এরকম অনেকেই আছে এখন, যে লোকাল ব্যাংক ট্যাঙ্ক ছেড়ে দিয়ে এরকম অনেক জবে চলে যাচ্ছে। তো এই যে বিপিও ইন্ডাস্ট্রিটা গ্লোবালি যেভাবে বুস্ট হচ্ছে, আমরা আসলে সেইটাকে নেওয়ার জন্য যে ক্যাপাসিটি আমাদের দরকার, সেখানে আমরা মনে হয় আমাদের প্রস্তুতিতে একটু ঘাটতি আছে। যারা আপনারা এখানে অনেকেই শুনছেন, যারা বিপিও করার ব্যাপারে বা ফ্রিল্যান্সিং করার ব্যাপারে আগ্রহী, প্লিজ এই একটা জিনিস মাথায় রাখবেন, এটা অনেক বড় একটা সেক্টর। তবে যদি আপনি মনে করেন যে এটা যেন তেন ভাবে হলিক হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। কারণ কি, আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যাচ্ছেন, এখানে আপনার কম্পিটিটর অনেক, ইন্ডিয়া, ফিলিপাইন, নেপাল, ভিয়েতনাম, ইভেন অনেক ইউরোপিয়ান কান্ট্রিও কিন্তু আপনার কম্পিটিটর। সো আপনাকে কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। আপনি যদি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারেন, ওই স্ট্যান্ডার্ডটা যদি অ্যাচিভ করতে পারেন, ডেফিনেটলি আপনার জন্য মার্কেট ওপেন, এবং আপনি লোকালি যা ইনকাম করা সম্ভব তার চেয়ে কয়েক গুণ বেশি ইনকাম আপনি করতে পারবেন। কিন্তু আমার সেটা ডিজার্ভ করার জন্য আমার মধ্যে সেই ক্যাপাসিটি এবং সেই সিনসিয়ারিটি আমার মধ্যে আনতে হবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আমিন সাহেব। দীর্ঘ সারাদিন পরিশ্রমের পর রাতে অনেকক্ষণ কথা বলালাম আপনাকে, সরি সেই জন্য। বাট আমার মনে হয় আপনার এই কষ্টের বিনিময়ে বাংলাদেশে আজকে অনেকে অনেক ইনফরমেশন পেলো, বিশেষ করে তরুণরা অনেক ইনফরমেশন পেলো। আমরা ইনসাইটটা বুঝতে পারলাম। খুব ভালো লাগছে। আহ, জি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি অ্যাকাউন্টিং ফিন্যান্সিং এর ব্যাপারে বিস্তারিত জানাবেন দয়া করে। জি বলবো ভাই, আমরা একটু পর বলবো। আমরা আমাদের ব্যাচে যে ধরনের ব্যাচের যেই প্যাটার্ন থাকে, এইজ, এক্সপেরিয়েন্স, জেন্ডার, সেটা ভেরি ডাইনামিক আর কি। যে আমাদের এখানে সাত্তার ভাই আমাদের এখানে ছিলেন, ইয়াং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আনোয়ার ভাই ছিলেন খুবই সিনিয়র। আবার আনোয়ার ভাইয়ের হয়তো ছেলের বয়সী ক্যান্ডিডেটও ছিল, অ্যাপ্লিক্যান্টও ছিল। তো আমরা খুব ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন আসে, সবাই একই সাথে ট্রেনিং করে। এবং আমরা বারবার বলছি 18, 21, 22 বছরের ছেলে মেয়েদের আসা উচিত, তাদের কাজ করা উচিত, তাদের ইন্ডাস্ট্রিতে আসা উচিত। কিছু কিছু ছেলে মেয়ে, কিছু কিছু গার্ডিয়ান সচেতন হয়ে আমাদের কাছে এসে ছেলে মেয়ে তুলে দেন, বলেন যে আমার ছেলেটাকে ট্রেনিং করান, দেখেন ও কিছু করতে পারে কিনা। তো আমরা এই ব্যাচে সবচেয়ে ইয়াংগেস্ট যেজন ছিল, আমরা সিনিয়রদের সাথে কথা বলেছি, আরো সিনিয়র আছে, ওনাদের এক্সপিরিয়েন্সটা শুনবো। সবচাইতে সিনিয়র যে যে যে, তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি, যখন সে ট্রেনিংটা করতে আসে, তার কথা শুনবো। যে আমরা তো সবসময় সিনিয়রদের কথা শুনি, যে একজন অনভিজ্ঞ মানুষ কেন সে ট্রেনিংটা করলো, কি ফিল হলো, এখন সে কি করছে, আমরা সেটা দেখবো। আমাদের সাথে আছেন জনাব হাসান মুরাদ। হাসান মুরাদ ইউনিভার্সিটিতে এই কয়দিন আগে, সপ্তাহ দুয়েক আগে বা মাসখানেক আগে ভর্তি হলো, তার আগে সে ট্রেনিংটা করেছে, ইন্টারমিডিয়েট পাশের বই। হাসান, আপনি যদি লাইভে কথা বলতে পারেন প্লিজ আপনি আসেন। ওয়েলকাম আপনাকে আজকের লাইভে। হাসান, আপনাকে আনমিউট করতে হবে। আমি আমি আপনাকে আনমিউট করে দাঁড়ান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা হাসান, আপনার কি ক্যামেরা আহ, নেই সম্ভবত, আমরা আপনাকে দেখবো না তাই তো? ক্যামেরা আহ, আছে? আজকে জি স্যার, আজকে আনফরচুনেটলি আমি ক্যামেরাটা অ্যাভেলেবেল নেই স্যার। ওকে। ওকে ফাইন। আচ্ছা হাসান, আপনার যদি অসুবিধা না থাকে আপনি আপনার বয়স বলবেন। আপনার বয়স জি। বলবেন, আপনি ট্রেনিং কেন করছিলেন সেটা বলবেন। ওকে। সো আমার নাম হচ্ছে হাসান মোহাম্মদ মুরাদ। আমি রাইট নাও 20 ইয়ার্স ওল্ড। আমি এখন একজন ইউনিভার্সিটি ক্যান্ডিডেট বর্তমানে। তো ফিনটেকের এই ব্যাপারটা আসলে আমি শুরু করছিলাম আমার এইচএসসি পরীক্ষার পরপরই। এইচএসসি পরীক্ষার পর আমি জাস্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে কিছু একটা শিখবো, এনি নিউ স্কিলস। আসলে এটা পিছনে একটা মোটিভ ছিল যে আমার আসলে আমার সিমিলার এই যে অনেক ছেলে আসলে করতেছিল, নট জাস্ট এই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, মানে যে কোনো ভিডিও এডিটিং স্কিল বা অন্য যে যে কোনো ধরনের স্কিল শিখতেছিল। তো ওইটা আমাকে বেশি ইন্সপায়ার করছিল এবং আমার আমার বাসার বোন অনেকে আসলে ইন্সপায়ার করছিল কিছু একটা শেখার। নট জাস্ট ইন দ্য রেগুলার যে টিউশনি করা স্টুডেন্ট লাইফে যেটা সবাই করে, যে একটা না টিউশনি করা সারাদিন দৌড়াদৌড়ি। তো ওটার বদলে আমি জাস্ট কোনো একটা স্কিল শিখতে চাইছিলাম। সিন্স আমার এইচএসসি টাইমতে আমি আসলে অ্যাকাউন্টিং রিলেটেড জিনিস নিয়ে বা আমার ফাইন্যান্স নিয়ে ইন্টারেস্ট ছিল, ভালো বোঝার চেষ্টা করতাম বা এটার ইন্টারেস্ট ছিল। তো সেখান থেকে আসলে আমি ফিনটেকের ব্যাপারে জানতে পারছি, বুক কিপিং এর ব্যাপারে জানতে পারছি। তো ওই জিনিসটা আসলে আমাকে মোটিভেট করছে বা এনকারেজ করছে যে না, আমি ট্রেনিংটা করা উচিত অ্যান্ড বুক কিপিংটা আমার শুরু করা উচিত উচিত। ইন ফিউচারও আমি আসলে মানে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে বা ফিনান্স নিয়ে আসলে আমার ইন্টারেস্টেড বেশি, ফাইন্যান্স নিয়ে। তো ওই নিয়ে কাজ করার বেশি ইচ্ছা আর কি। থ্যাংক ইউ হাসান। অনেকে, আপনি জি স্যার। একই ব্যাচে, আপনার বয়স 20 বছর, একই ব্যাচে 50 বছর বয়সী মানুষও ছিল। জি স্যার, আমি কারেন্টলি সবচেয়ে ইয়াংগেস্ট ছিলাম। জি স্যার। তো আপনার ফিলিংসটা কেমন ছিল যে আপনার বাবা মার বয়সী লোকদের সাথে ট্রেনিং করতে, একই ট্রেনিং করছেন আপনার, ওদের সাথে গ্রুপ করে কাজ করছেন আহ আপনার? জি, সবাই আসলে আমাদের থ্রু আউট দ্য ট্রেনিং সবাই সাপোর্টিভ ছিল, এমন না যে কেউ কথা বলে না। যার অনেকের থেকে আমি হেল্প নিচ্ছি, চাইছি, আমার ছোট ভাই হিসেবে অনেকে হেল্প করছে। তো এবং আমাদের যে আপনাদের ফিনটেক টিম থেকে আমি খুবই ইমেন্স সাপোর্ট পাইছি থ্রু আউট দ্য টাইম। ছোট থেকে ছোট যে কোনো ধরনের বিষয় আসলে আমি যেটা বুঝতে পারিনি, বিকজ আমার জন্য অনেক কিছু নতুন ছিল, যে সফটওয়্যার রিলেটেড এইসব জিনিস, 'cause এইসব কিছু করি নাই আগে। তো অনেক বেসিক জিনিস আটকাইছি, বাট আমাদের স্পেশালি আপনি স্যার এবং আমাদের নোভা আপু, ওরা সবাই থ্রু দ্য টাইম অনেক সাপোর্টিভ ছিল। আপনাদের যে কোর্স কন্টেন্টটা এমন ভাবে সাজানো, আসলে জিনিসটা আসলে বেশি কিছু বলার নাই ওখানে। জাস্ট ওটা গো থ্রু করলে বা ওটা ফলো করলে আসলে আপনাদের ট্রেনিংটা খুবই স্মুথলি মানে শেষ করা যায় বা শেখা যায়। তো আমি ওটার চেষ্টা করছি এবং অনেক ক্ষেত্রে খেয়াল করবে আমি আসলে এত বেশি কোয়েশ্চেন করতাম না ক্লাসে। নট জাস্ট যে বুঝতাম না, এটা হচ্ছে আমার আসলে স্যাররা এমন ভাবে শিখাইতো বা জিনিসটা এমন ভাবে প্রসেসটা হইতো যে আমার কোয়েশ্চেন করার জায়গাটা তো থাকতো না আর কি, আমি আনসার পেয়ে যেতাম বা জিনিসটা ভালো, মানে ট্রানজিশনটা স্মুথ ছিল আর কি। আচ্ছা,
হাসান এটা ছিল। হচ্ছে আমার মনে হয় আমাদের ইয়াংদের জন্য খুব এক্সাম্পল। হাসান 20 বছরে ক্যারিয়ার শুরু করছে ইউনিভার্সিটিতে যাওয়ার আগেই। এখন আমি আরেকটা ইনফরমেশন জি স্যার। আপনাদেরকে দিচ্ছি, তা হাসান যদি 5 বছর কাজ করে এই সেক্টরে, নেক্সট জাস্ট 5 ইয়ার্স, জি আমার মনে হয় হাসান আফটার 5 ইয়ার্স হি ক্যান রান এ টিম, আই বিলিভ হি ক্যান রান এ স্মল ফার্ম ইভেন। ওর ওই ক্যাপাবিলিটি বিল্ড আপ হবে। ইনশাল্লাহ স্যার। এবং আমরা হাসানের স্যার এই আগ্রহ দেখে আমরা হাসানকে ফিনটেক বিপিওতে 3 মাসের ইন্টার্নশিপ অফার করেছি। ইয়েস স্যার। হাসান অলরেডি কাজ শুরু করেছে আমাদের সাথে, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে। সে মূলত 1 মাস আমাদের হয়েছে স্যার। 1 মাস হয়ে গেছে না? আচ্ছা, 1 মাস হয়ে গেছে, দেখতে দেখতে দিন জি দিন স্যার। চলে গেছে। সো 27 ব্যাচ আমরা প্রতি ব্যাচে বিশেষ করে ইয়াংদের খুব প্রায়োরিটি দিয়ে থাকি। আমরা হাসানকে আমাদের টিমে ইনক্লুড করেছি। হাসান আমাদের টিমে কাজ করছে, বেশ ভালো কাজ করছে। নতুন যারা আসে ওদেরকে সাপোর্ট দেয়, ওদেরকে হেল্প করে, অ্যাসিস্ট করে, টুকটাক কাজ করে। এবং আমরা আশা করছি, আমরা আশাবাদী হাসানের এই ইন্টার্নশিপটা আমাদের এমপ্লয়মেন্ট পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। হাসান আশা করি সেই ধৈর্য ধরে কাজ করবে, কাজ শেখার চেষ্টা করবে। অশেষ ধন্যবাদ হাসান আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। জি স্যার। এবং যারা ওকে তরুণ, আমি স্যার। আপনাদেরকে জি স্যার, বারবার বলবো, এই যে ধন্যবাদ স্যার। আমরা একটা রেজাল্ট দেখালাম হাসান, আহ, হাসানের মতো যদি আপনারা কাজ স্টার্ট করেন, আমি বলছি না আপনাদেরকে ট্রেনিং করতে হবে, আমি বলছি না আপনাদেরকে পয়সা খরচ করে ট্রেনিং করতে হবে, আমি যেটা আমাদের পক্ষ থেকে যেটা মেসেজ দিতে চাচ্ছি, আপনাদেরকে কাজ শুরু করেন অল্প বয়সেই, সেটা 18-র পরেই। এটা টু লেট। আপনি 18 20 যখন বলছেন, ইটস অলরেডি লেট। তারপর এখন শুরু করেন। আপনি 5 ইয়ার্স কাজ করেন, 5 ইয়ার্স পর আপনি নিজেই একটা ফার্মের বস হয়ে যাবেন। সো ইটস এ হিউজ হিউজ ডিফারেন্স। একটা মানুষ দেখেন 40 বছর বয়সে ক্যারিয়ার শুরু করছে, আপনি সেই কাজটা 20 বছর শিখছেন, 20 বছরে এগিয়ে থাকবেন। অশেষ ধন্যবাদ হাসান। হাসান, যেহেতু আপনি ইয়াংগেস্ট, আপনাকে দিয়ে আমরা সার্টিফিকেট অনুষ্ঠানটা সার্টিফিকেট নিব। আপনি আমাদেরকে যদি লাইভে দেখান কিভাবে আপনি আপনার সার্টিফিকেটটা, আপনার তো সব অটোমেশন করে ফেলছে এখন, আর ভার্চুয়ালি সার্টিফিকেট দেওয়ার কোনো বিষয়ও নাই আসলে ওইভাবে। তো আমরা যারা সবগুলো প্রজেক্ট সম্পন্ন করেছে, ক্লাস 80% বেশি ছিল, আমরা সফটওয়্যার ওদেরকে অ্যালাউ করেছি, ওরা ওদের সফটওয়্যার থেকে ওদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। যারা দেন নাই ওনাদেরকে ওই কাজগুলো কমপ্লিট করে তারপর সার্টিফিকেটটা নিতে হবে। হাসান, আপনি কি দেখাতে চান কিভাবে আপনার সার্টিফিকেটটা? আচ্ছা, হাসান রেডি হলে আমার মনে হয় এখন আপনাদের ব্যাচে আমি আরো আরেকজনের সাথে কথা বলতে পারি যে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার, আপনাদের কেউ যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান বলতে পারেন। আচ্ছা, এই আমাদের এখানে গ্রুপে কেউ কস্ট এন্ড ম্যানেজমেন্ট কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছেন কিনা? আচ্ছা। আচ্ছা, আমি হাসানকে আরেকটু আনমিউট করতে হবে। হ্যাঁ, হাসানকে আনমিউট করতে হবে, তাহলে জি স্যার। হাসান। আমি ওকে। তাহলে স্ক্রিন শেয়ার দিব এখন স্যার। স্ক্রিনশট দিয়ে আপনার ওই এলএমএস থেকে আপনার ওকে। সার্টিফিকেটটা নেন, এটা দিয়ে তাহলে আমাদের সার্টিফিকেট নেওয়াটা উদ্বোধন হলো, সবাই সার্টিফিকেট টাকা নিয়ে নিতে পারবেন। আর ওকে স্যার। ভার্চুয়ালি স্যার শেয়ারের রিকোয়েস্ট দিয়েছি, স্ক্রিন হ্যাঁ শেয়ার। ঠিক আছে, হ্যাঁ আমি শেয়ার অ্যাকসেপ্ট করছি। আপনাদের জন্য জানিয়ে রাখি, আমরা খুব চমৎকার আমাদের এলএমএস সিস্টেমকে ডেভেলপ করেছি। এখানে আমরা আস্তে আস্তে এটার ফিচার বাড়াচ্ছি। এখানে আমরা যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, চার্ট অফ অ্যাকাউন্টস প্র্যাকটিস করতে পারেন, রিকনসিলেশন প্র্যাকটিস করতে পারেন, আমরা সেই ফিচারগুলো অ্যাড করছি রেগুলার বেসিসে। এবং যারা কোর্স করে চলে গেছেন, নতুন কিছু আসলে আমরা সেটা এখানে স্লোলি অ্যাড করছি। আচ্ছা, হ্যাঁ, আমরা হাসানের স্ক্রিন কি দেখতে পাচ্ছি আমরা? আচ্ছা। আহ, আহ, এখন দেখা যাচ্ছে স্যার? আমার মনে হয় আমরা এখনো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ট্রাই করেন। আমরা সম্ভবত এখনো দেখতে পাচ্ছি না। স্যার আচ্ছা, আমি আপনি শেয়ার শেয়ার অফ করে আরেকবার ট্রাই করেন। শুনছি। আচ্ছা, আমি এই ফাঁকে আপনাদের প্রশ্নগুলো নেই। আপনারা আমাদের এখানে আমাদের লাইভে, আমাদের জুমে প্রায় 70+ আছেন। আপনারা এখানে অনেকেই প্রশ্ন করেছেন ইউনিভার্সিটির পাশাপাশি অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করা যায় কিনা, যে ভাই প্রশ্ন করছেন। হাসান রেডি হতো তো আমি এই প্রশ্নের আনসারটা দিয়ে নেই। অফকোর্স করা যায়, ইউনিভার্সিটির পাশাপাশি ডেফিনেটলি করতে পারে। হাসান সেটার এক্সাম্পল। যে আপনাকে বাইরে থেকে ক্লায়েন্ট এনে যে সবসময় কাজ করতে হবে, সবসময় তা না ব্যাপারটা। আপনি কারোর সাথে কাজ করতে পারেন, কারোর সাথে কাউকে অ্যাসিস্ট করতে পারেন, কোনো কোম্পানিকে এই ধরনের কাজগুলো করতে পারেন। সবসময় যে আপনাকে করতেই হবে, সবসময় যে আপনাকে চাকরি করতে হবে বা ক্লায়েন্ট এনে সার্ভিস দিতে হবে তা না। হাসানের মতো, হাসান পার্ট টাইম কাজ করে, হাসান আমাদের সাথে কাজ করে প্রতিদিন রাত 8টা থেকে রাতের 12টা পর্যন্ত 4 ঘন্টা। এই ধরনের কাজগুলোর সুযোগ আছে, স্কোপ আছে। আচ্ছা হাসান, আমার মনে হয় আপনার কোনো সমস্যা আছে, আপনারা আপনাদের ভেতর যে কেউ আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, এরপর আপনারা আপনাদের প্রশ্নগুলো নেব। নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের কেউ যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, দাইম ভাই, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আপনি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, আপনার ট্রেনিং নিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? দাইম ভাই প্লিজ, যদি আপনি ফ্রি থাকেন কথা বলতে পারেন।
আচ্ছা, খন্দকার জাহিদুল ইসলাম ভাই আপনি আছেন, বা মাসুম ভাই, আপনারা যে জি, কেউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আহ, আহ, আমি আসলে শুনছিলাম, আহ, খুবই হেল্পফুল সেশন হচ্ছে আজকে আমাদের জন্য, স্পেশালি আমার মতো আমরা যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছি। আহ, শুনছিলাম, আমার এক্সপেরিয়েন্স আসলে খুবই, আমার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আমি প্রথমে স্টার্টিং থেকে খুবই এক্সাইটেড ছিলাম, এবং ভেরি এক্সাইটমেন্টের মাধ্যমেই আমি কোর্সও কমপ্লিট করছিলাম। কিন্তু ওই আমাদের একটু পলিটিক্যাল আনরেস্টের কারণে মাঝখানে একটা মানে মানসিক একটা ব্রেক চলে এসেছিল। একটু সবাই একটু স্লো ডাউন হয়ে গেছিলাম মানসিক ভাবে, বাট এখন আবার আলহামদুলিল্লাহ উই আর অন ট্র্যাক। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু all my fellow course mates and এই মাই মেন্টর টিম, যে আমাদের মতো নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডদেরকে একটা কনফিডেন্স দিয়েছেন। এবং আমি আই ফিল কনফিডেন্ট, আই এম প্রিটি কনফিডেন্ট নাও যে ইনশাল্লাহ এইটাতে ক্যারিয়ার হিসেবে আমি এখনো যদিও পাশাপাশি চিন্তা করছি আপাতত আমার প্রেজেন্ট ক্যারিয়ারের সাথে পাশাপাশি এটাকে রাখছি। তবে ইনশাল্লাহ ইন ভেরি নিয়ার ফিউচার আমি এটাকেই আমার মেইন স্ট্রিম ক্যারিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ওভারঅল আপনার ট্রেনিং নিয়ে আপনার আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আমি ফিল করি আমরা যথেষ্ট স্যাটিসফাইড। ইভেন আমাদের এই ট্রেনিং এর আপনাদের মানে টোটালি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, ইভেন শেষ করার পরে এখনো উই আর গেটিং সাপোর্টস। ইভেন আমাদের প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে আমরা বিভিন্ন প্র্যাকটিস ডাটা নেয়া, আমরা প্রোফাইলে কোনো ধরনের প্রবলেম পাওয়া, অল সাপোর্টস তো এখনো পাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং ইমিডিয়েট রেসপন্সও পাচ্ছি। ট্রেনিং এ তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেন্টরস গ্রুপরা, আপনি, আপনারা সবাই আমাদেরকে, উই আর 100% স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আমরা আজকে অনেককেই দেখতে পাচ্ছি আমাদের ট্রেনিং করেছেন 27 থেকে। যদি আর কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান করতে পারেন। আহ, আর কেউ যদি প্রশ্ন করতে চান, যারা আমাদের স্টুডেন্ট এখানে আছেন, প্রশ্ন করতে চান, তারা প্রশ্ন করতে পারেন, যারা প্রশ্ন করতে চান। আমি দুঃখিত যে আমাদের সাথে আজকে একজন সিএমএ জয়েন করেননি, কোনো সিএমএ ছিলেন না, যদি আমাদের ব্যাচে বেশ কয়েকজন সিএমএ ছিলেন। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আনবো। বাংলাদেশে আইসিএবির পাশাপাশি সিএমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রফেশনাল নলেজের ক্ষেত্রে, প্রফেশনাল স্কিলের ক্ষেত্রে। যারা এই সেক্টর আগ্রহী আপনারা করতে পারেন, ডেফিনেটলি একটি ভালো কোয়ালিফিকেশন। আচ্ছা, এছাড়া যারা বুককিপিং এর কথা আগ্রহী হতে চান, বুককিপিং কোয়ালিফিকেশন নিতে চান, ইংল্যান্ড, আমেরিকা, ইউএস এর অনেকগুলো প্রফেশনাল বডি, আমি আমাদের ভিডিও শুরুতে বলেছি, ওদের নামও দিয়ে দিয়েছি। আপনারা সেই কোয়ালিফিকেশন গুলো নিতে পারেন। 6 মাস থেকে 1 বছরের মধ্যে সেই কোয়ালিফিকেশন নেওয়া যায়, ওদের সার্টিফিকেট গুলো নেওয়া যায়, এবং খরচ হয় কম বেশি 1,000 থেকে 2,000 ডলারের ভেতর। আপনারা সেই কোয়ালিফিকেশন গুলো নিতে পারেন। অথবা আহ, যারা স্ট্রেট ফ্রিল্যান্সিং করতে চান, আমি বলবো কাজ শেখার কথা বলবো, কাজের উপর ফোকাস করার কথা বলবো। আপনারা কেউ যদি কোনো প্রশ্ন করতে চান আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করতে পারেন, আমি সেই প্রশ্নটা আনসার দেওয়ার চেষ্টা করব। আহ, সাদ্দাম হোসেন ভাই, আপনি সম্ভবত 27-এর, তাই না? 27 আর কেউ যদি আপনারা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান করতে পারেন। আমি সাইফুল ভাইকে দেখতে পাচ্ছি। সাইফুল ভাই, আপনি কিছু বলতে চান? সাইফুল ভাই এবং জিহান আজাদ আপাকে দেখতে পাচ্ছি, আপনারা যদি কিছু বলতে চান প্লিজ। আমি আপনাদেরকে একটু আনমিউট করে দিই, কেমন? আচ্ছা, আচ্ছা, আপনারা কেউ যদি কথা বলতে চান কথা বলতে পারবেন, অসুবিধা নেই। অথবা যে কোনো প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আশা করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি তারা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। ভাই প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি আসলে আমার অভিজ্ঞতা সম্পর্কে যদি আমি বলতে চাই, মানে ইন শর্ট আমি কয়েক লাইনে বলি, সেটা হচ্ছে
আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ মেজর করছি, বিবিএ করছি, মার্কেটিং, মেজর ইন মার্কেটিং। তো আমি সত্যি কথা বলতে আমার এক ফ্রেন্ড আছে, এই আমাদের সাথেই কোর্স করতেছে, আলামিন নাম। তো ওর কথা শুনে বেসিক্যালি মানে ওয়ার্ড অফ মাউথে আসলে আপনাদের কথা কথা শোনা, এবং আমার খুব ভালো লাগছে। যে আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, একটা স্কিল ডেভেলপ করা যায়। তো আমি হচ্ছে সেই ইয়ে থেকেই আপনাদের এখানে আসা, এবং এসে আমার কাছে মনে হয়েছে আমার এইখানে আমি টাকার প্রসঙ্গটা আনছি না। আমার ইনভেস্টমেন্ট যদি আমি বলি, প্রাইম ইনভেস্টমেন্টটা হচ্ছে আমার সময়। তো রাইট। আমার যতটুকু সময় আমি এইখানে দিছি, আহ, মানে প্রত্যেকটা মিনিট ওয়ার্থ ইট, এটা আমি থ্যাংক ইউ। বলবো। যে আপনাদের যে প্রচেষ্টা ছিল ভাই, আপনাদের যে আন্তরিকতা ছিল, এবং আমি কতটুকু আহ, আহ, কি মানে আমি যতটুকু পারছি আপনাদের কাছ থেকে আমি আদায় করে নেওয়ার চেষ্টা করছি, এবং আহ, আমি চেষ্টা করব আমার এই জিনিসটা কন্টিনিউ করার জন্য। কারণ আমি যেহেতু 3 সাড়ে 3 মাস ধরে একটা জায়গায় আমি ইনভলভ ছিলাম, এবং আমি এতগুলো সময় দিছি, আমি এটা ছেড়ে দিব না। তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য। আর আমরা সবাই এখানে আরেকটা বড় জিনিস যেটা পাইছি সেটা হচ্ছে ভেরি বিউটিফুল কমিউনিটি। সাম মানে আই গট টু মেট উইথ সাম ওয়ান্ডারফুল পিপল। আই হ্যাড দ্য চান্স টু মেট উইথ সাম ওয়ান্ডারফুল পিপল। অফলাইনে আমরা ক্লাস করছি, অনলাইনে ক্লাস করছি, অফলাইনেও আমরা একদিন দেখা সাক্ষাৎ করছি। তো এই কমিউনিটিটা খুব অসাধারণ ছিল। তো সবার কাছে অনেক ধন্যবাদ, আপনারা সবাই অনেক কোঅপারেটিভ ছিলেন ভাই, আপু। আর পরিশেষে আমি ধন্যবাদ দিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করেই আমার কথা শেষ করতেছি আর কি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাইফুল ভাই, থ্যাংক ইউ। আমি প্রতি সেশনে, প্রতিটা কোর্সের শেষে এই কাজটা আমি করি, পরে অবশ্য প্রতি ব্যাচের শেষে করতে হয় আর কি। সেটা হচ্ছে আপনাদের সাথে আমরা খুব স্ট্রিক্ট ছিলাম, খুব রুড ছিলাম, সরি ফর দ্যাট। বাট যারা আসছেন আপনারা এটা মনে রাখ, আপনারা এটা এই পার্টটা আপনারা শুনবেন না। আপনাদেরকে আবার সরি বলা হবে আরো 3 মাস পরে, ততদিন আপনাদের প্রতি আমরা রুড থাকবো। সো এই প্রেশারটা না দিলে আসলে এটা শেখানো যেত না। আব্দুল সাত্তার ভাই, আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা বলেন যে আমরা কেমন রুট ছিলাম আপনাদের প্রতি। আমি আপনাকে আনমিউট করেছি। থ্যাংক ইউ নিজাম ভাই। আপনি যেটা বলছেন আসলে এটা না হইলে হয়তো শিখাই হইতো না আর কি। কারণ সারাদিন অফিস করে এসে রাত্র 8টা, সাড়ে 8টা, 9টা, আবার কোনো কোনো সময় যদি একটু দেরি হয় 10টা থেকে বসে রাত্র 12টা পর্যন্ত কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্টই ছিল। কিন্তু ইচ্ছা ছিল আসলে এই জায়গাটা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার একটা ইচ্ছা ছিল যে আসলে বিপিও মার্কেট সম্বন্ধে নিজকে একটু রিচ করা, জানা, নলেজেবল করা, এবং এট দ্য সেম টাইম টেকনোলজি যেগুলা আপনার প্রোভাইড করতেছিলেন যেগুলোর উপরে, সেগুলোর উপরে নিজকে আর একটু এই দক্ষ করে নেওয়া আর কি। তো এটা আমি সত্যি আমি খুব এনজয় করেছি। শুধুমাত্র আমি একটা কথা বলবো, আপনাদের কন্টেন্টটা যেভাবে ওই আহ, হাসান মুরাদ যে কথাটা বলেছেন, খুবই চমৎকার কথা বলেছেন যে আসলে আপনাদের এই কন্টেন্টে এখানে আসলে অ্যাকাউন্টেন্ট মানে হওয়ার দরকার নাই, এখানে আসলে আসলে অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে, এইভাবে কন্টেন্টটা সাজানো। তবে হ্যাঁ, যদি এইটুকু জাস্ট একটু বলবো, যেটা আনোয়ার ভাই একটু অ্যাড করেছেন, যদি সেটাকে মানে বেসিক জিনিসটাকে যদি একটু সামনের দিকে রেখে তারপরে যদি প্র্যাকটিস সেশনটাকে পরের দিকে রেখে যদি এভাবে একটু সাজানো যায় আর কি ভবিষ্যতের কোর্সগুলোতে, তাহলে হয়তো দেখা যাবে যে এই অনেক দিক মানে এটা আরো আরো বেশি অ্যাট্রাকটিভ হবে আর কি, আরো অ্যাট্রাকশনটা বাড়বে। হয়তো দেখা যাবে যে আরো বেশি মোর মানে কোয়ালিটিফুল লোক আরো আসবে, আরো দেখা যাবে যে হয়তো প্রফেশনাল লোক আসবে, আরো হয়তো যারা বিজনেসে ওরিয়েন্টেড, বিজনেসের মধ্যে এঙ্গেজড আছে, এবং তারা যদি ভবিষ্যতে যদি বিপিও মার্কেটে নিজেদেরকে আরো এনরিচ করতে চায়, তারাও হয়তো দেখা যাবে যে এদিকে আসবে আর কি। তো ওভারঅল আমি কোর্সটা অত্যন্ত খুব এনজয় করেছি, এবং মানে অনেক চমৎকার লোকজনের সাথে এবং ভেরিয়াস ক্যাটাগরির লোকজনের সাথে আমি মিশতে পেরেছি। আমরা অফলাইনেও একদিন মিট করেছি, এটা আসলে খুবই চমৎকার একটা অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। তো সবার জন্য শুভকামনা রইলো, বিশেষ করে ফিনটেকের জন্য, আর বিশেষ করে নিজাম ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি যেন আপনিও যেভাবে সার্ভিস দিচ্ছেন সেটাকে যেন আরো বেশি পরিমাণে বড় পরিসরে আরো আপনি দিতে পারেন।
আশা করি সেটা হবে। তো সবার জন্য শুভকামনা করে আমি শেষ করতেছি আর কি। সালাম আলাইকুম। থ্যাংক ইউ সাত্তার ভাই, অশেষ ধন্যবাদ। আহ, আসলে আমরা এখানে ট্রেনিং এর যে ধরনের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এবং আনরিচ কোয়ালিফিকেশন থেকে যে ধরনের আপনাদেরকে পেয়েছি, আপনারা আসলে যদি এই সেক্টরে কাজ করেন, মানে আমার মনে হয় বাংলাদেশের একটা রেভুলেশন হয়ে যাবে এই ইন্ডাস্ট্রিতে। মানে পিওরলি একটা রেভুলেশন হয়ে যাবে, কারণ যে পরিমাণ আনরিচ স্কিল লোকজন আমি এখানে ট্রেনিং এ দেখেছি, আনবিলিভেবল। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম হাসান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হাসান, একটু ওর সার্টিফিকেটটা নিয়ে আমাদের সবাইকে দেখাবে। হাসানের সার্টিফিকেট ডেমনস্ট্রেশনটা আমরা দেখব। হাসান এখানে আমাদের সবগুলো ভিডিও আছে, এই কোর্সগুলো সে করেছে, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, দেওয়ার পর তার এলএমএস এ এটা লোড হয়েছে, তাই না হাসান? তা হাসান, আমরা, হ্যাঁ, আপনার সার্টিফিকেটটা তাহলে দেখান। এটা অটোমেটিকলি চলে এসেছে, তাই তো? আচ্ছা। হাসান শুরু করছিল বেসিক থেকে, তাই না? ফ্লেক্সিবল অ্যান্ড ইয়ে থেকে শুরু করছিল, পর্যায়ক্রমে সে সবগুলো ইয়ে করছে। ঠিক আছে, হ্যাঁ, দেখেন আপনি, অসুবিধা নেই। আচ্ছা, এইটা হলো হাসানের সার্টিফিকেশন। তো আমরা হাসানকে দিয়ে, হাসান যেহেতু সবচেয়ে ইয়াংগেস্ট, মাত্র 20 বছর বয়স, হাসানকে দিয়ে আমরা উদ্বোধন করলাম। আজকের বাকিরা যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছেন সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। এবং হাসানকে আমরা 3 মাসে ইন্টার্নশিপও দিয়েছি, ইনশাল্লাহ হাসান এটা এমপ্লয়মেন্ট পর্যন্ত নিয়ে যাবে, এটা আশা করি। কংগ্রেচুলেশন হাসান, হাসানের জন্য একটা কংগ্রেচুলেশনস। আপনার একটা হাততালি হাসান। অল্প বয়সে আপনি আসলেই ভালো একটা কাজ করছেন, অনেক। আমরা আপনার ব্রাইট ফিউচার কামনা করছি। যদি আপনি 5 বছর এর পেছনে লেগে থাকেন, আপনি আজকে আপনার সিনিয়ররা যে পজিশন আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আপনি তাদের কাছাকাছি চলে যাবেন। অশেষ ধন্যবাদ হাসান। আহ, আর কেউ যদি আপনাদের ভিতর যে, আচ্ছা, একটা প্রশ্ন আমরা প্রায় শুনি আর কি, খুব বলে লোকজন, আহ, এত টাকা কেন, আপনারা এত টাকা কেন? অনেকে বলেন ইউটিউবের কোর্স ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, ডেফিনেটলি, নো ডাউট, ফ্রি পাওয়া যায়। আমি এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন আপনাদেরকে দেবো না। জাস্ট আমি একটা কথা, সিম্পলি একটা লজিক বলি, সেটা হচ্ছে যে আসলে আপনি এখানে হিউম্যান টাইম ইউজ করছেন। মানে এখানকার র মেটেরিয়ালস যেটা ইউজ করছে সেটা হচ্ছে হিউম্যান টাইম, মানুষের সময় নিচ্ছেন। অফকোর্স আপনি ইউটিউব থেকে শিখতে পারেন বা অন্য জায়গা থেকে শিখতে পারেন, কিন্তু এই যে হিউম্যান টাইম, আপনাকে ইনভলভমেন্ট, এবং এই যে ওনারা বললেন, প্রশংসা করলেন যে এই যে কোর্স কন্টেন্ট ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু সব ব্রেন ওয়ার্ক। এবং আপনি একটা প্রোডাক্টিভ রেজাল্ট বের করে আনতে, আপনি 5 লাইনের একটা কথা লিখবেন, ক্রিয়েটিভ কিছু, সেটা কিন্তু করতে আপনাকে 5 ঘন্টা ভাবতে হয়। আমাকে এখানে, আমাদের এখানে সাত্তার ভাই আছেন এসিএ, আরো এফসি আছেন, আবার হাসানও আছেন। সবার জন্য একই লেভেলের ট্রেনিং কিভাবে করতে, এটা কিন্তু প্রচুর রিসার্চ করা লাগে, ভাবা লাগে যে আমার কেন শিখতে পারছে না। এই যে হিউম্যান টাইম ইনভলভমেন্ট, এগুলো কিন্তু কস্টলি, আসলেই কস্টলি। এবং যেটুকু কস্টলি, ওইটা কিন্তু আমরা চার্জ করি না। ওইটা চার্জ করলে কিন্তু এটার ফি অনেক বেশি হয়ে যেত। আপনাদের ভেতর যদি আপনারা কেউ প্রাইস, মানে এটা যদি ভ্যালু কম্প্যারিজন করেন, কস্ট বেনিফিট যদি কেউ বলতে চান, কেউ যদি বলতে চান আপনাদের ব্যাচ থেকে, 27 থেকে কেউ, যে আপনারা যারা ট্রেনিং করছেন, আপনারা যদি এটার কস্ট বেনিফিট নিয়ে বলেন, যেটা কস্ট ওয়াইজ এটার বেনিফিটটা কেমন, এনিওয়ান, যে কেউ বলতে পারেন। আচ্ছা, অসুবিধা নেই, আপনারা যে বলতে চান বলতে পারেন। কেউ বলতে চান এটা নিয়ে? আচ্ছা, আমি সাত্তার ভাইকে জিজ্ঞেস করি তাহলে। আর এটা সাত্তার ভাই বা মহসিন ভাই যে কেউ কথা বলতে পারেন। জি সাত্তার ভাই, আপনি যদি বলেন এটা। আব্দুল সাত্তার ভাই, সরি। জি নিজাম ভাই, আমি আসলে এটাকে কস্ট হিসাবে আমি ধরি না, আমি এটাকে আসলে ইনভেস্টমেন্ট ধরি। আমি এই যে জিনিসটা আমার লাইফের জন্য একটা চেঞ্জ আসবে, সেটাকে আমি অলওয়েজ ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করি। তো আমি মনে করি ইনভেস্টমেন্টের একটা রিটার্ন আছে, নিশ্চয়ই ইনভেস্টমেন্টের রিটার্ন আছে। তো সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা আসবে হচ্ছে নিজের ডেডিকেশন থেকে। আমি ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু সেই ইনভেস্টমেন্টের রেজাল্টটাকে যদি আমি নেওয়ার জন্য যদি আমি ডেডিকেটেড না হই, তাহলে এটা রিটার্ন আমার আজীবন আসবে না। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি যে আমি ওকে, আমি জানি না, হয়তো মানে অনেকের হয়তো অনেক ওপিনিয়ন থাকবে, কিন্তু এই ইনভেস্টমেন্টের থেকে, মানে কেউ যদি এটাকে যদি ইনভেস্টমেন্ট করে এবং আপনাদের এই ট্রেনিংটাকে ফলো করে, আমার মনে হচ্ছে যে ওনার জন্য রিটার্নটাকে নিয়ে আসাটা খুব কষ্টসাধ্য কোনো কিছু না। যদিও মার্কেট সিনারিওটা একটু ডিফারেন্ট। মার্কেট সিনারিওতে যেরকম এখন ফাইবার যদি বলি কিংবা আপওয়ার্ক যদি বলি, সেগুলো তো আবার বিশেষ করে আপওয়ার্কে আবার ফার্দার ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। তো সেই জায়গাতে লেগে থাকাটা, কন্টিনিউ করাটা, এবং সেখান থেকে আহ এই
কাজটা কাজ পাওয়াটা একটু চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জিং। হয়তো সেখানে প্যাশন্সটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আমি হয়তো এইটুকুই বুঝতেছি। তো আমার মনে হচ্ছে কেউ যদি এটা যদি লেগে থাকতে পারে, তাহলে সেই লেগে থাকার পরে সে যে জিনিসটা এনজয় করবে এবং যে জিনিসটা তার আসবে, রিটার্নটা আসবে, তার তুলনায় আসলে ইনভেস্টমেন্টটা আমি মনে করি যে এটা ইনসিগনিফিকেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল সত্তার ভাই। আপনি লেগে থাকার কথা বলছেন, এটা আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট যারা কোর্স ট্রেনিং শেষ করলেন। লেগে থাকলে যে রেজাল্ট আসে তার একটা এক্সাম্পল আমি শেয়ার করতে চাই। আমি বলবো না, এটা যিনি রেজাল্ট পেয়েছেন উনি বলুক। আরিফ ভাই আপনি কিছু বলতে চান? আরিফ হোসেন ভাই, মানাজির ভাই, আমি আপনার সাথে একটু পর কথা বলছি। আরিফ ভাই প্লিজ, আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে পারেন প্লিজ। আরিফ হোসেন ভাই, জি আরিফ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। যে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এখন। আমি কি সেকেন্ড প্রফেশন হিসেবে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কে নিতে পারবো? থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ। আসলে এই ধরনের কোয়েশ্চেনগুলো ইয়েস নো কোনো আনসার হয় না আর কি, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, ওনারা বললেন অনেকে নিচ্ছেন। এখন আপনি পারবেন কিনা এটা আপনার সার্কামস্ট্যান্সেস, আপনার সারাউন্ডিং, আপনার অ্যাবিলিটিগুলো আপনাকে ভাবতে হবে। এটা স্ট্রেট কোনো আনসার নাই, ইয়েস অর নো আর কি। হ্যাঁ, আপনি যদি প্যাশনেট হন, এই যে উনি বললেন, সাত্তার ভাই বললেন অনেকদিন লেগে থাকতে হবে, ওনারা সারাদিন অফিস করেছেন, অফিস করে এসে আবার ট্রেনিং করেছেন সময় নিয়ে, হার্ড ওয়ার্ক, আবার ট্রেনিং এর পর এখন আবার লম্বা সময় নিয়ে আপনি ধৈর্য ধরে লেগে থাকতে হচ্ছে। এটাই হলো ব্যাপার। এই এলিমেন্ট গুলো যদি আপনি সবগুলো করতে পারেন, নিতে পারেন, তাহলে কিরকম কি সময় দিলে আমি আহ, মানে কাজ শিখতে পারবো বা আমরা যেটা বলি আর্ন ট্রেনিং করতে এ, পারবো? যে সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা প্র্যাকটিস টাইম, এটা দিলে পরে আপনি শিখতে পারবেন। না শেখার করো পারেন মানে তেমন কোনো কারণ নেই, মানে হামরি ডিফিকাল্ট কিছু না যে ওনারা তো এটা সবাই বললেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে এমন কিছু না। আপনি যদি টাইম দেন আপনি পারবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আপনারা আপনারা যারা ট্রেনিং শেষ করলেন, আপনাদের সবার জন্য একটা কথা বলি, লেগে থাকার ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট। আমরা একটা রিয়েল লাইফ একটা কেস আপনাদেরকে এখন বলবো। মানাজির ভাই, মানাজির ভাইকে একটু আরেকটু কথা বলতে পারবেন প্লিজ? জি ভাই, অবশ্যই। আচ্ছা মানাজির ভাই, আপনি আপনার রিসেন্ট ক্লায়েন্ট যেটা উইন করলেন, তার সাথে কবে আপনি ফার্স্ট টাচে আসলেন, কতদিন ধৈর্য ধরে কমিউনিকেশন করলেন, এবং ফাইনালি আপনি কিভাবে কাজটা পেলেন? একটু যদি সংক্ষেপে বলেন, যতটুকু আপনি বলতে পারবেন প্লিজ। জি, জি ভাই। আহ, আমি একটু বলি, আমি হচ্ছে 24 ব্যাচের। আমি হচ্ছে আহ, উম, এখানে যখন আমি ট্রেনিংটা করি, আমি অলরেডি আমি প্রাইভেট একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে এসে, যেটা বললেন ভাই যে রাতে ট্রেনিং গুলো করা, তো অবশ্যই চ্যালেঞ্জিং জিনিসটা। তো এর মধ্যে আমাদেরটা শেষ হলো হচ্ছে ফেব্রুয়ারিতে, এরপরে রোজা। তো তারপরে আমি মোটামুটি ফিক্স করলাম আসলে স্ট্র্যাটেজি, যে আসলে আমি কোথায় আমি সময়টা দিব। ফাইবারে আসলে সারাদিন জব করে ওই সময়টা দেওয়া একটু চ্যালেঞ্জিং মনে হলো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপওয়ার্কটাকে বেছে নিলাম। আপওয়ার্কে আমি ওইভাবে সময় দিতাম, রাতে বসে বসে থাকতাম, দেখে দেখে অ্যাপ্লাই করতাম। তারপরে একটা পর্যায়ে আমি ওদের প্লাস মেম্বারশিপটা নিলাম, নিয়ে ওইভাবে অ্যাপ্লাই করতে থাকলাম। এবং মজার ব্যাপার হচ্ছে ওদের অ্যালগোরিদমটা এমন ভাবে করা যে আমি অ্যাপ্লাই করতেছি, তার মানে ও ধরে নিচ্ছে যে আমার আসলে কাজের দরকার। আমার মতো ফ্রিল্যান্সার আসলে অ্যাকাউন্টিং বুককিপিং এর হাজার হাজার আছে গ্লোবালি, কিন্তু সবাইকে আসলে সে প্রমোট একসাথে করে না। যে অ্যাক্টিভ থাকে, আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাপ্লাই করে তাদেরকেই প্রমোট গুলা করে। তো প্রথম দিকে 1-2 সপ্তাহ আমি খুব হতাশ যে আসলে আমার কোনো ভিউ হয় না, কি ব্যাপার। তারপরে দেখলাম সপ্তাহ যাচ্ছে, ভিউ এর সংখ্যা বাড়তে থাকলো। তো মে মাসে আমাকে অনেক ক্লায়েন্ট করতে থাকলো, এর মধ্যে কিছু মনে হলো যে ফেক, ওটাও একটু ফ্রাস্ট্রেটিং ছিল। তো একজন এরকম মেডিকেল ডাইরেক্টর, উনি একটা নার্সিং হোমের ডাইরেক্টর, উনি আমাকে নক করলো। নক করে বললো যে আমি তোমার সাথে একটা 1 ঘন্টা কনসাল্টিং করবো। ঠিক আছে, তো কনসাল্টিং আমরা করলাম, করে ও আর কি ওর কোম্পানি সম্পর্কে বললো, আমার খোঁজ খবর করলো। তা আমি আমার মতো করে বললাম। আমার কাছে এখানে এই ছোট্ট অভিজ্ঞতায় আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট ইমপ্রেশন অনেক বড় একটা ব্যাপার। নিজাম ভাই একটা কথা বলে যে ক্লায়েন্টকে কখনো চড়াও হইতে দেওয়া যাবে না, কথাটা একদম ঠিক। আমার কাছে মানে এই ছোট্ট অভিজ্ঞতায় মনে হয়েছে। তো তারপরে অনেক ভালো কথাবার্তা হইলো 2-3 সপ্তাহ। সে আমাকে ইভেন একটা বেসিক এক্সেসও দিল, আমাকে একটা এনডিএ সাইন করাইলো যে ইয়া
তো আমি তো ভাবতেছি খুব পজিটিভ দিকে আগাচ্ছে, হঠাৎ করে ও কমিউনিকেশন বন্ধ করে দিল। ও আমার কনসালটেন্সি ফি ইয়াটা 1 ঘন্টার ওটা ওটা সে দিছে। তো দিয়ে তারপরে আহ অনেকদিন কোনো খোঁজ খবর নাই, এখন আমি একটু কনফিউজড। আমি একটা জিনিস কোনো একটা আমাদের প্রশ্নত সার্টিফিকেট বা আমাদের 23-এর ব্যাচের সার্টিফিকেট দেওয়ার সময় নিজাম ভাই একটা কথা বলছিল, ওনার একটা ক্লায়েন্ট ছিল আহ, যিনি চলে গেছিল, বা ক্লায়েন্ট পটেনশিয়াল ক্লায়েন্ট আর কি। তো অনেকদিন এরকম রেসপন্স ছিল না, তো উনি যেটা করছে কন্টিনিউয়াসলি ওনাকে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে করছে, বিভিন্ন ইয়াগুলা বিভিন্ন ইনফরমেশন দিছে, কন্টিনিউয়াসলি কমিউনিকেশন করে গেছে। তো আমি এখানে এই কাজটা একটু চেষ্টা করলাম যে আচ্ছা, আমি ওকে বলি অক্টোবরের 15 তারিখে কিন্তু তুমি একটা সাবমিট করতে পারবা, এই করতে পারবা, সে করতে পারবা। তো তোমার কি কোনো কিছু অলরেডি কি কাজটা ডান কিনা, কোনো কিছু লাগলে আমাকে বইলো। এরকম করে মাসে 2-1টা করে মেসেজ আমি ওকে দিতে থাকলাম। তারপরে জুন মাস গেল, জুনের শেষের দিকে এসে আমি একটু আমার হচ্ছে আমার আমার নিউবর্ন বেবি, তো সবকিছু মিলে আমি একটু স্লো গেলাম। আমি আস্তে আস্তে আপওয়ার্কে একটু কমে গেল আমার প্রেজেন্স। তারপরে জুলাই আগস্ট নেটের একটা সমস্যা ছিল। তো সবকিছু মিলে একটা তখন আমি আপওয়ার্কে তেমন একটা যাইও না, ওনার থেকে রেসপন্সও নাই, মাঝে মাঝে যা 2-1টা মেসেজ দিই মাসে 2টা করে। হঠাৎ করে আমি ভাবতেছি আবার ব্যাক করব, আমি একটু আপওয়ার্কে যাওয়া আসা শুরু করলাম। এর মধ্যে ওই ভদ্রলোক আমাকে সেপ্টেম্বরের শুরুতে বললো যে তোমার কি অবস্থা, আমি তো তোমার সাথে কাজ করতে চাই, তুমি কি এখন আমার সাথে কাজ করতে চাও কি? তো তারপরে আমি আসলে কাজ করতে না চাওয়ার কোনো কারণই নাই। তো তারপরে ওনার সাথে আরো কিছু নেগোসিয়েশন, আরো কিছু কন্ট্রাক্ট রিভিউ করে এর মধ্যে নিজাম ভাইকেও আমি আপডেট গুলা দিতে থাকলাম। তো ফাইনালি আমার লাস্ট উইকে হচ্ছে ভদ্রলোক আমার কন্ট্রাক্ট কনফার্ম করছে। তো আলহামদুলিল্লাহ 4 বছর, 4.5 বছরের মোটামুটি ক্লিন আপ ক্যাচ আপ। এখন ভালোভাবে কাজটা তুলতে পারলে হয়, নিজাম ভাই, নবাব ওনারা যদি হেল্প করে, এই আর কি। প্রায় 3-4 মাস, কতদিন লেগেছিলেন ভাই প্রায়? কি ক- মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে উনি ফার্স্ট কমিউনিকেট করে। তারপরে মে মাসের শেষে সে চলে যায়। তো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে 4 মাস, 4.5 মাস অলমোস্ট। 4.5 মাস উনি ক্লায়েন্টের পেছনে লেগেছিলেন এবং সেই ক্লায়েন্ট শেষ পর্যন্ত উইন করলেন। এবং সেটা বেশ ভালো, ভালো অ্যামাউন্ট, কিন্তু মানে ছোটখাটো ক্লায়েন্ট এমন না যে মানে $100-200 ক্লায়েন্ট এমন কিন্তু না, যে ভালো অ্যামাউন্টের একটা ক্লায়েন্ট। সো এখানে লেগে থাকার ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট। এবং উনি প্রথম দিন যখন উনি ক্লায়েন্টটা লুজ করলো, ওনার সাথে যখন সব পজিটিভলি আগানোর পর উনি তো ধরেই নিছে ক্লায়েন্ট হয়ে যাবে, সেই মুহূর্তে যখন ক্লায়েন্ট চলে গেল উনি কিন্তু খুব আপসেট ছিলেন যে ভাই এটা কি হলো। এবং আমার মনে হয় আমরা 1 ঘন্টা কথা বলছিলাম এটা নিয়ে, যে ক্লায়েন্ট কি হলো। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনি সাপোর্ট দিয়ে যান ওনাকে, কন্টিনিউ কমিউনিকেশন করতে থাকেন। তো যারা আপনারা এই আমাদের এই ব্যাচে শেষ করলেন, এই লেগে থাকার বিষয়টা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা বলতে পারেন আপনি আর একটা ধৈর্যের পরীক্ষা। হ্যাঁ, অনেকে খুব লাকি, আপনারা অনেকে কাজ পেয়ে গেছেন 27, আমি জানি অনেকে কাজ শুরু করছেন, অনেকে ইন্টার্নশিপ শুরু করছেন। এটা 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 অনেকেই হতে পারে, এটা অনেক, আমি তাদেরকে লাকি বলবো, আসলে তাদের লাক ফেভার করেছে, তারা চেষ্টা করেছেন, নো ডাউট। বাট যারা আপনারা আসলে কিছু করতে চান, সেটা সেক্টরটা বেছে নেন, যে আপনি লেগে থাকবেন। এটা একটা কথা। আর একটা কথা, আসলে প্রত্যেকটা সেশনে আমি অনেকগুলো কথা বলে থাকি, এক এক সময় একজন একটা টিপস কাজে লাগে। আমাকে যদি, আমি একটা আইডিয়া, কমন আইডিয়া বলি সবাইকে, সেটা যদি আমাকে যদি বলা হয় একটা ফিশ নেট, কি বলে, নেট দিয়ে, যে আপনি পুরা মার্কেট থেকে গিয়ে আপনি ফিশ ধরে, যে কোনো রিভার, যে কোনো ইয়াতে পুকুর থেকে গিয়ে আপনি মাছ ধরে আনেন, আমার মনে হয় আমার জন্য সেটা সোজা হবে। কিন্তু আমাকে যদি পার্টিকুলারলি বলা হয় যে আপনি এক্স্যাক্টলি এই পুকুরে গিয়ে মাছ ধরে আনেন যেখানে আরো অনেকেই মাছ ধরার ট্রাই করছে, আমার মনে হয় এটা সবার জন্য ডিফিকাল্ট, কারণ কম্পিটিশন ভেরি হাই। তো আপনারা যারা করতে চান, আপনারা, আমাদের কমন, সেটা মানুষের হাতে, হিউম্যান বিং এর নেচার, সবাই যেটা করে আমি সেটা করব। সবাই কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক মুখী হয়ে যেত। আপওয়ার্ক তো যেহেতু ইনভেস্টমেন্ট লাগে, ফাইবারে বেশি ফোকাসড। কিন্তু টোটাল আউটসোর্সিং ইন্ডাস্ট্রির মাত্র 10-15% হচ্ছে এই মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলো আসে। এবং মার্কেট প্লেসের ক্লায়েন্ট, বাইরে যে ক্লায়েন্টগুলো, এরা অনেক বেশি কোঅপারেটিভ, অনেক বেশি নাইস। এবং আপনি এই যে মার্কেট প্লেসের যে ক্লায়েন্ট, আপনাকে কিন্তু একটা প্রচন্ড প্রেসারে রাখে, 4 দিনের মধ্যে দিতে হবে, 5 দিনের মধ্যে দিতে হবে, না দিলে আপনার রেটিং কমে যাবে। তাই এইরকম একটা প্রেশার নিয়ে একটা কোয়ালিটি কাজ আসলে ডেলিভারি করা চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা পুরো মার্কেটটাকে এক্সপ্লোর করেন। সবাই যেটা করছে সেটা ফলো করবেন না প্লিজ, মার্কেটটাকে এক্সপ্লোর করেন। আমরা বারবার নিশ মার্কেটের কথা বলছি, 2 বছর আগে থেকে বলছি।
অনেকে এটা বোঝেন নাই প্রথমে নিশ মার্কেট যে নিশ বেসড বুককিপিং যে কতটা ইম্পর্টেন্ট, অনেকে এটা ধরতেই পারেননি। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে সেই কথা 2 বছর আগে থেকে বলেছি এবং অনেকে সেটা এখন ফলো করছেন। এবং নিশ বেস যারা কাজ করছেন ওখানে বেশ সাকসেস আসছে। আপনারা নতুন নতুন নিশ এক্সপ্লোর করেন, আমরা অনেকগুলো নিশের কথা বলেছি, অনেকগুলো নিশ আমরা বলে দিয়েছি, আমরা এগুলো ট্রেনিং করিয়েছি, এগুলোতে এক্সপ্লোর করেন। লিগালে বাংলাদেশে অনেক কিছু হতে পারে, কেন হচ্ছে না ভাবেন সেটা। হুম। ই কমার্স বুককিপিং আরো ব্যাপক হারে কাজ হতে পারে। ই কমার্স বুককিপিং আমরা যা করানো করিয়েছি, আপনি যদি রিসার্চ করতে চান আরো করেন, লেগে থাকেন, লেগে থাকাটাই হলো এখানে কাজ। তবে খুব বেশি কোনো পার্টিকুলার মার্কেট সেন্ট্রিক হবেন না, ছড়িয়ে পড়েন এবং অফলাইন মার্কেটে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন, হিউজ পটেনশিয়াল। এগুলো আমরা যেগুলো ক্লাসে দেওয়া আর বাকি কথা ক্লাসে হয়েছে। আপনারা আর ট্রেনিং এর অনলাইন হয়, হ্যাঁ, জন জন মিয়া দিয়ে দেওয়ান যে আমাদের ট্রেনিং ভাই অনলাইনে হয়। আপনি প্রশ্ন করেছেন স্যার আপনাদের ট্রেনিং প্রতি ইয়ার কখন শুরু হয়? আমাদের ট্রেনিং আমরা বছরে 4টা 5টা এতটুকু পার ব্যাচ করাই। তা আমাদের এখন একটা ব্যাচ আছে অক্টোবর, আর একটা ব্যাচ এবছর হলেও ডিসেম্বরের লাস্টে হবে, না হয় পরবর্তী বছরে গিয়ে হবে। আচ্ছা, আমাদের নুরুন নবী রাসেল ভাই লিখেছেন বেস্ট উইশেস ইন অ্যাডভান্স টু অল দোজ হু হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স অ্যান্ড লং লাইফ টু নিজাম ভাই। নুরুন নবী ভাই অনেক ধন্যবাদ, আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, আপনাকে অনেকের মোটিভেশন, ওনাদেরকেও বলেছি আপনার কথা, নুরুন নবী ভাই রাসেলের কথা, যে আমি সব সব বেচেই বলি। হাসান মোহাম্মদ মিরান, ট্রেনিং এ যারা ভালো করেন, মিরান ভাই আপনি প্রশ্ন করেছেন ইন্টার্নশিপ নিয়ে, ট্রেনিং এ যারা ভালো করেন আমরা 1 2 জন প্রতি ব্যাচ থেকে ইন্টার্নশিপের সুযোগ দেই, 2 মাস 3 মাস আমরা ওনাদেরকে আরেকটু পলিশ করি। এরপর সাধারণত ওনারা অন্য কোথাও জব নিয়ে চলে যান, আর অনেক সময় আমাদের সাথে আমাদের ফিনটেক বিপিওতে এমপ্লয়ি হিসেবে কাজ করেন। আপনাদের জন্য বলে রাখতে চাই, ফিনটেক বিপিওতে এখন যারা কাজ করছেন এরা সবাই আমাদের স্টুডেন্ট ছিলেন। যত মেন্টর দেখতে পাচ্ছেন, যত টিচার মেন্টর স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, সবাই আমাদের স্টুডেন্ট ছিল কোনো না কোনো সময়। ওখান থেকে আমরা টিমটা ডেভেলপ করেছি, এটা আমরা রেগুলার এই কাজটা করে থাকি। হাসান, ডেফিনেটলি আপনাকে ভালো করে ট্রেনিংটা করতে হবে, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, অশেষ ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইভটা দেখার জন্য, শোনার জন্য, এবং বিগ কংগ্রেচুলেশনস ব্যাচ 27। আপনারা যদি আরো কেউ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান করতে পারেন। কেউ কি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবেন বা কোনো প্রশ্ন করবেন? আর কেউ আছেন কোনো প্রশ্ন করবেন আপনাদের ব্যাচে? আস- জি প্লিজ আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, প্লিজ বলেন। সরি, আমি পটেনশিয়াল স্টুডেন্ট আপনাদের আচ্ছা ইন্টারেস্টেড ঠিক এই আছে, যে ফাইন, বলেন আপনাদের প্লিজ ব্যাচের। বলেন। আমার, হ্যাঁ, আহ, সাতাইশ ব্যাচে আরেক ভাই বলতেছে, একটু বলুক, পরে আচ্ছা বলতেছে। বলেন, যে কে বলতে চাচ্ছেন বলেন, অসুবিধা নেই ভাই। 27 ব্যাচের সার্টিফিকেট ওরা ধর 1 মাস আগে শেষ করছে। আচ্ছা সাফায়েত জি বলেন, সাফায়েত প্লিজ কথা বলেন। সাফায়েত ভাই বলতে চাচ্ছেন কিছু? আচ্ছা ভাই আপনি বলেন, আপনি যিনি কথা বলতে চাইছেন আপনি বলেন প্লিজ। আচ্ছা, মনে কেউ কথা বলছেন না। জি ভাই, আপনি কি প্রশ্ন ছিল ওটা বলেন, যে স্টুডেন্ট পটেনশিয়াল স্টুডেন্ট বললেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কেউ 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 কোনো প্রশ্ন করতে চান, কেউ কিছু বলতে চান? আচ্ছা, আপনারা কিছু একটা কথা বলতে চাইছিলেন মনে হয় সম্ভবত। আচ্ছা, বিলাল হোসেন ভাই আপনি কিছু বলতে চান? মোহাম্মদ এমডি বিলাল হোসেন ভাই। সরি ভাই, আমি আসলে আনমিউট করতে পারতেছিলাম না, ও এখন সরি পারছি। সরি সরি সরি, হ্যাঁ আমাদের ফল্ট এটা, বলেন জি আচ্ছা। ভাই। আহ, এটা হচ্ছে যে জাস্ট কোশ্চেনটা একটু উইয়ার্ড হতে পারে, অসুবিধা নেই তারপরে জাস্ট বলেন। জাস্ট অন্য কেউ বলার জন্য আর কি একটু জাস্টিফিকেশন দরকার। সেটা হচ্ছে আমি তো ধরেন আপনাদের যে ট্রেনিংটা করাবেন, হ্যাঁ, যে যে বিষয়ে ট্রেনিং করাবেন, কিউবি, জেরক্স, ওয়েব, এসব বিষয়ে আমি ফ্রি ওয়েব ইন্টারনেটে তো জানতেই পারি, শিখতেই পারি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হচ্ছে যে কোর্স পারেন, আপনার হ্যাঁ। ইয়া ইয়া আপনাদেরও ফ্রি কোর্স আছে জি জি, কিউবের উপরে, ফুড একটা ইয়ে ইউটিউবে আছে। আছে, ইউটিউবে ফ্রি কোর্স আছে, জি আচ্ছা, জি জি, হ্যাঁ জি হ্যাঁ। জি, আমি দেখেছি। তো প্লাস হচ্ছে অন্য অন্য অনেক গাইডেন্সও যেমন পাওয়া যায় ওভার ইন্টারনেটে, ইউটিউবে, প্লাস ইউডেমিতে লো কস্টে কোর্সও করা যায়। তো আমি আপনাদের কোর্স বা কেউ পেড কোর্স কেন করবে কেউ, আমি না, মানে পেড কোর্স কেন করবে আপনাদের এখানে হোক বা আরেক জায়গায় হোক? তো পেড কোর্সটা কেন হবে যেখানে অ্যাভেলেবল ফ্রি কোর্স বা লো কস্টের কোর্স অ্যাভেলেবল আছে? এটা এটা একটা কোশ্চেন ছিল, সরি যদি না না ঠিক রিলেটেড আছে, কোশ্চেন হয়ে অসুবিধা থাকে। নাই। আর নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে কস্টে যদি বলি, আসলে আমি আসলে বেশ কয়েকদিন ধরে একটু অ্যানালাইসিস করতেছিলাম, জি, তো দেখলাম আপনাদের কস্টটা বেশি। তো এই কস্টটা বেশি কেন এটা একটু জানাবেন যদি, তারপরে আমি ইন্টারেস্টেড, কস্ট বেশি হওয়ার পরে ইন্টারেস্টেড আমি।
তো তারপর একটু জানাবেন যে কেন কোম্পানির অন্য ইয়েতে কেন আচ্ছা, কস্ট বেশি প্রথম কথা বা হচ্ছে কস্ট লো কস্ট বাদে। জি জি, পেইড কোশ্চেন। কোর্স কেন করবে, এটা তো একটা সামগ্রিক প্রশ্ন, এটা সবার প্রতি প্রশ্ন, মানে এই প্রশ্ন তো হয়তো সবার জন্য সবার প্রতি প্রশ্ন আর কি। ইভেন মাই সেলফ, আমি নিজেও প্রচুর পেইড কোর্স আমাকে করতে হয় ট্রেনিং এর জন্য আর কি, যেগুলোর হয়তো ফ্রি হয়তো ভার্সন আছে, ফ্রি হয়তো অপশন কোথাও গেলে হয়তো করা যেত আর কি। তো ডেফিনেটলি কোনো ভ্যালু আমি যখন ফিল করছি যে এখানে কোনো ভ্যালু অ্যাড হবে, সেজন্য তখন আমি পে করছি। এটা এনি প্রোডাক্ট এনি সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, তাই না? আমি যখন ফিল করব যে এখানে হ্যাঁ হতে পারে। আমি সিম্পলি একটা কথা বলি আপনাকে, আপনি ইউটিউবে যে প্লে লিস্ট থাকে, আমাদের একটা প্লে লিস্ট আছে অ্যাক্সেস টু বুক কিপিং এর। তো আপনি ওখানে দেখবেন আমাদের প্রথম প্লে লিস্টের প্রথম ভিডিওতে ধরে দেখেছেন 10,000 লোক, ঠিক আছে? পরের ভিডিওটা কিন্তু সেম প্লে লিস্টে দেখেছে মাত্র 5,000 লোক। এর পরের ভিডিওতে আসলে সেটা দেখবেন 2,000 বা 1,000, সেম প্লে লিস্টে একই ধারাবাহিকতায় শেষের ভিডিওটা দেখবেন আরো কম, 500 বা 1,000। এবং এটা যে ফিনটেকের এমন না, যত ট্রেনিং রিলেটেড ভিডিও আছে আপনি সবার ক্ষেত্রে এটা দেখতে পারবেন। এটা একটা মানুষের নেচার, হয়তো মানুষ আগ্রহ হারিয়ে ফেলে, তাই না? আপনার কাছে মানে আমরা চাই যে কেউ আমাকে জোর করে করার কোনো কাজ, মানে এটা হয়তো মানুষের নেচার। তাই আসলে মানুষ ওই কনসিস্টেন্সি, ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, ওই ফ্লোটা ধরে রাখতে পারে না। আর যখন আপনি পে করে অ্যাড করছেন, ডেফিনেটলি আপনি কিছু ভ্যালু অ্যাড হচ্ছেই। সেজন্য আমি, আপনি, আমরা সবাই মনে করেন আহ, সবাই মনে করেন যেখানেই যাই ওই একটু পে করে কিছু করতে চাই, পে করে। আমরা জানি এটা আমি হয়তো ইউটিউব থেকে মানে ইউটিউব যে হারে, ইউটিউব হচ্ছে এখন সবচেয়ে বড় ইউনিভার্সিটি, নো ডাউট, কোনো সন্দেহ নাই। আমি যত ভালো পড়াই, যত বেটার পড়াই, আমার চেয়ে বেটার কেউ না কেউ ইউটিউবে কিন্তু ফ্রি দিচ্ছে কন্টেন্টটা, নো ডাউট, এটা এটা কোনো সন্দেহই নাই। ধরুন আমরা যে এক্সেল ক্লাসগুলো করাই খুব ভালো ক্লাস, বাট তার চেয়ে ভালো আমি আমি জানি তার চেয়ে ভালো ভিডিও ভিডিও ইউটিউবে আছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে সেটা আমার শেখা হবে না, শেখা হচ্ছে না, মানে প্রসেসের কারণে, মেকানিজমের কারণে সেটা আমি নিজে শিখতে পারছি না। আপনার কথা কি বলবো, কথা বুঝতে পারছি, আমার অনেক কিছু শেখা দরকার যেটা ইউটিউবে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি শিখতে পারছি। কিন্তু যখন আমি কোনো প্রফেশনাল ইনস্টিটিউটে যাচ্ছি, আমি সেটা তখন শিখছি। এটা হলো একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো, এটা হচ্ছে সামগ্রিক প্রশ্ন আর কি, ওভারঅল প্রশ্ন যে কেন ফি দিয়ে আমরা শিখবো। আচ্ছা, আমি পার্সোনালি একটা কথা বলি, যেমন আমি আহ, আচ্ছা যাক, ওটা 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 বলছি, এটা আর না বলি। এখন আসেন ফিনটেকের ফি নিয়ে, ফিনটেকের ফি কেন বেশি। আচ্ছা, আমি বাংলাদেশে আমার আমার 2টা ছোট বেবি আছে আর কি। তো ওদের ওদের খেলনাগুলো আমরা এখান থেকে কিনি, ইংল্যান্ড থেকে কিনি, ওদের স্বাভাবিকভাবে এখানে আমার সাথেই থাকে, ওদের খেলনাগুলো কিনি। তা আমি এখানে ব্রিটেনের যে খেলনার যে প্রোডাক্টটা, যে খেলনাটা ওরা বানায় যেটা কিনি, বাচ্চা তো মনে করেন খেলনা ভালো হোক খারাপ হোক সুন্দর হোক যত ভালোই হোক, বেশির বেশি 1 মাস খেলবে, 2 মাস খেলবে, 2 মাস পর কিন্তু এটারও আর ইন্টারেস্ট থাকে না বাচ্চাদের। যে কোনো খেলনা আপনি যত দামি খেলনাই দেন, আপনি যেটা গোল দিয়ে মোড়ায়ও দেন, 2 মাস পর কিন্তু বাচ্চা এই খেলনার প্রতি ইন্টারেস্ট হারাই ফেলবে। তাহলে প্রোডাক্টটা হওয়া ওইরকম 2 মাস টাকার মতো হইলেও হইতো। কিন্তু ব্রিটেনে আপনি যে খেলনাগুলি বিক্রি করা হয় ইংল্যান্ডে, ব্রিটেনের ভেতরে, আপনি এটা দিয়ে আমার বাচ্চা না, আমি শিওর আমার বাচ্চার বাচ্চাও খেলতে পারবে যদি আমি রাখি। প্রোডাক্ট কোয়ালিটি এত স্ট্রং, এত হাই, আপনি এটা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতে পারেন। এবং সেই 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 খেলনাগুলো দিয়ে আপনি নেহায়েত যদি তাগুলো না ভাঙেন, এটা ভাঙবে না। আপনি চেষ্টা করলেও পারবেন না, বড়রা চেষ্টা করলেও পারবে না। আমার বড় বাচ্চার যে খেলনা, সে খেলনা এখনো আছে, আমি কিছু দেশে নিয়ে গেছি, তারপরে এখন খেলনা রয়ে গেছে। প্রোডাক্টের কোয়ালিটি এত হাই। এখন ওতে খেলবে 2 মাস, ও 2 মাসের কোয়ালিটি দিয়ে বানানো হতো, এর দরকার কি? তো ব্রিটিশ প্রোডাক্ট, এটা হচ্ছে ব্রিটিশ প্রোডাক্টের কোয়ালিটি। সেম খেলনা কিন্তু আমাদের দেশে হয়তো, যেটা আমি বাংলাদেশে 5,000 টাকা দিয়ে কিনছি, সেম খেলনা খেলনা বাংলাদেশে হয়তো ঢাকায় জিঞ্জিরায় 5 টাকা বা 50 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, সেটাও খেলনা, সেটাও বাচ্চারাই খেলতেছে, খেলে 2 মাস খেলে ফেলতেছে। এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, এটা আপনার চয়েস। কথা বুঝতে পারছেন? মানে যিনি প্রোডাক্টের নির্মাতা, উনি 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 মার্কেটটাই বেছে নিচ্ছেন, আমি এমন একটা প্রোডাক্ট বানাবো, এটা মানে আমার ছেলে তো খেলবে, খেলবে, আমার নাতিও যেন খেলতে পারে, এমন প্রোডাক্ট আমি বানাবো। এটা আপনার চয়েস। আরেকজন চিন্তা করতেছেন বাচ্চাই খেলবেই তো 2 টাকা দিয়ে বানাই, 5 টাকা দিয়ে জিঞ্জিরা থেকে কপি করলে হলো। এটা হচ্ছে যিনি প্রোডাক্টটা বানাচ্ছেন উনার উনার চয়েস এটা। ডেফিনেটলি এটার কোনো কার্যকারিতা আছে, ডেফিনেটলি ডেফিনেটলি এটার মানে রিজন আছে। আমি কমফোর্ট ফিল করছি আমি হাই কোয়ালিটি জিনিস আমার বাচ্চাকে দিয়ে খেলাতে। এটা হচ্ছে, আমি এটাকে অন্যভাবে বললাম আর কি, শর্টকাটে বললাম আর কি, হ্যাঁ, মানে অন্যভাবে ঘুরাই বললাম। So, আমাদের যে ট্রেনিং এর যে কোয়ালিটি, কোয়ালিটিকে এমনি কোনো জিনিস যখন আপনি ব্রেইন ওয়ার্কের যখন কোয়ালিটি হয়, সার্ভিসের যখন কোয়ালিটি হয়, সেটা কোয়ালিটি কিন্তু এমনি এমনি হয় না, হিউজ ব্রেইন ওয়ার্ক দরকার। কথা বুঝতে পারছেন? আমি আমার 14 ইয়ার্স, আমি আমিন সাহেব, আমাদের এখানে 3জন টিম আছি, আমরা 3জন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট আছি। আমরা 14 বছর ধরে এই কাজই করি, আমরা অন্য কোনো প্রফেশন থেকে এসে অ্যাকাউন্টেন্ট হয়েছি এমন কিন্তু না।
আমরা এটাই, হ্যাঁ, একেবারে কেরিয়ার শুরুতে আমি শুরু করছিলাম সেল দিয়ে, 2-4 মাস সেলস এর কাজ করছি, সেটা ভিন্ন কথা বাংলাদেশে, বা এখানে এসে আমি ইংল্যান্ডে অড জব করছি। কিন্তু আমরা 100% প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, যে আমি 3 মাসে কোর্স করে নতুন অ্যাকাউন্টেন্ট হয়েছি এমন না। তো 14 বছরের এই ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স, সেটা মাথা খাটাইয়ে আপনাকে 3 মাসে ডেলিভার করছি। সো ইটস নট, আমার মনে হয় এটা ইজি জব না। হিউজ ইনভলভমেন্ট, টাইম দরকার। আপনি এই টাইমটা দিচ্ছেন একজন এক্সপার্টের। কথা বুঝতে পারছি? আমি আরেকটা ছোট্ট গল্প বলি আপনাকে, এটা দিয়ে আমি শেষ করে ফেলবো, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। তা একটা মেশিন নষ্ট হয়েছে আর কি। তা একজন ইঞ্জিনিয়ারের কাছে গেছে একজন, তো সে বললো যে তোমার ফি ফি কত? তো বললো আমার ফি 1,01,000 টাকা। আচ্ছা, ভালো। তো ইঞ্জিনিয়ার গেল, সে মেশিনের একটা জায়গায় খুললো, খুলে সে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিল, মেশিন ঠিক হয়ে গেল। তো জিজ্ঞেস করলো যে তোমার 5 মিনিটের কাজ, এই যে তুমি হাতুড়ি দিয়ে প্রেস করলা, তাতেই তোমার এত টাকা ফি হলো কেন? বলছে আমি 1 টাকা ফিটা নিয়েছি ওই হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য, আর এটা যে আমি ফাইন্ড আউট করছি, আমার ব্রেন যেটা কাজ করছে এই জায়গায় বাড়িটা এই জায়গায় দিতে হবে, সেটার ফি হচ্ছে 1,00,000 টাকা। দ্যাটস এক্সপেরিয়েন্স, দ্যাটস এক্সপার্টিজ। এটাই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় আমি আপনার আপনার কথার আনসার কিছুটা দিতে পেরেছি। ঠিক আছে। এছাড়া যারা আমরা রেগুলার ফ্রি রিসোর্স, ফ্রি কন্টেন্ট কিন্তু দিচ্ছি, কেমন ইউটিউবের যে আমাদের যে 90 মিনিটসের যে ভিডিওটা আছে, সেটা কিন্তু আমরা ট্রেনিংও ইউজ করি। এখানে ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা ট্রেনিংও কিন্তু জোর করে ওই 90 মিনিটসের ভিডিও দেখাই, ট্রেনিংও কিন্তু আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখাই এবং অনেকটা ফোর্স করি। তাহলে আমরা যে ইউটিউবে যে কন্টেন্টগুলো দিচ্ছি রিয়েলি হাই কোয়ালিটি, আপনি ওগুলোর উপর ভরসা রাখতে পারেন, ওগুলোর উপর থেকে ট্রেনিং নিতে পারেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন ভাই? আর কোনো প্রশ্ন করবেন? কেউ প্রশ্ন করবেন? কোনো প্রশ্ন, কোনো কথা কিছু শেয়ার করতে চান? আচ্ছা, যদি শেয়ার আসসালামু করতে না চান, প্লিজ আর বলুন। আলাইকুম ভাই। হ্যাঁ, আমি বিল্লাল হোসেন বলছিলাম, ভালো জি, আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ বিল্লাল ভাই, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনি কি করছেন এখন, সেটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা নিজাম ভাই, থ্যাংক ইউ ফর ইয়ার কোশ্চেন। আমি আসলে চাকরি ছেড়েছি। আমি এটা আগেও আপনাকে বলছিলাম যে আমি ফ্রিল্যান্সিংটাকে আসলে ফুল টাইম প্রফেশন হিসেবে নিতে চাই, জি, এবং এই চিন্তাটা প্রায় 1 বছর ধরে আমি ভাবছিলাম। এবং ভেরি রিসেন্টলি আমি চাকরিটা ছেড়ে এসেছি, এই 15 দিন হলো। এবং আমি ফুল টাইম প্র্যাকটিসে আছি, লার্নিং এর মধ্যে আছি। হুম, আপনাদের ট্রেনিং গুলাই আবার রিপিট করছি, আবার প্র্যাকটিস করছি, পাশাপাশি মার্কেটিংটাও চালাচ্ছি। দ্যাট ইজ লার্নিং, প্র্যাকটিসিং আর মার্কেটিংটা নিয়ে এখন মেইনলি আমি আমার টাইম পার করছি। আর আমার ট্রেনিং নিয়ে আসলে বলার কিছু নাই। এই অল্প কয়দিনে যে ফিনটেক ফ্যামিলি সবার সাথে যে আমাদের এত এত বন্ডিংটা, এত মানে কি বলা যায়, ফ্যামিলি মেম্বারদের যে বন্ডিংটা হয়, এই এত স্বল্প সময়ে যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছে, এটা ডেফিনেটলি সবার ভিতরে সেই সিনসিয়ারিটিটা ছিল। সেই কারণে আমাদের এটা সম্ভব হয়েছে। তো আমার দাইম ভাই, সাত্তার ভাই, আমরা যারা অফলাইনে গেট টুগেদার করেছিলাম, তো সেই সময় আমাদের একটা চাওয়া ছিল যে বড় পরিসরে, যেটা আপনি বলছিলেন ডিসেম্বরের দিকে একটা প্ল্যান আছে, তো সেটা ইনশাআল্লাহ। যদি আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়, তাহলে আমাদের নতুন পুরাতন যারা আমরা আছি, তাদের ভিতরে বন্ডিংটা আমার মনে হয় যে আরো লং লাস্টিং করবে, এবং আমরা আরো অনেক কিছু শেয়ার করতে পারবো নিজেদের মধ্যে, এবং আমাদের এই যে জার্নিটাও মনে হয়, আমার মনে হয় যে একটু ডিলাইটফুল হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর ফিনটেক পেপারের আসলে আলাদা করে কিছু বলার নাই, সবাই বলছে দে আর অসম। মানে তাদের প্যাশেন্স, তাদের ডেডিকেশন, তাদের কোয়ালিটি অফ ট্রেনিং, কোয়ালিটি অফ টিচিং, মেন্টরিং, এভরিথিং ইজ ভেরি প্রিসিয়াস। সো এটা নিয়ে আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা আরেকটা কথা, আপনারা যারা ট্রেনিং করছেন, আপনারা কিন্তু ট্রেনিং এর পর আরো 6 মাস আমাদের প্রায়োরিটি সাপোর্ট পাবেন। যে কোনো কাজ, যে কোনো ইস্যু হলে আপনারা আমাদের সাপোর্ট সব পাবেন। 6 মাস হচ্ছে প্রায়োরিটি লেভেলে। এরপরও যারা ভালো কাজ করেন, আমরা চেষ্টা করি ওনাদেরকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যেতে। সো দয়া করে প্র্যাকটিসটা অব্যাহত রাখেন। মানাজির ভাইয়ের আমি এরকম এক্সাম্পল আসলে অনেক আছে। হ্যাঁ, আমি যদি দিতে চাই আজকে সারা রাত এক্সাম্পল দিতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে এনকারেজ করার জন্য বলেছি, প্লিজ লেগে থাকেন, প্লিজ লেগে থাকেন। যারা ট্রেনিং করতে চাচ্ছেন, কোনো কারণে ফাইন্যান্সিয়াল রিজন, আদার রিজনে করতে পারছেন না, ভাই প্লিজ ফোকাস অন হোয়াটসঅ্যাপে, সরি আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে, বিশেষ করে 90 মিনিটসের ভিডিও, এবং কয়েকটা জিনিস যদি আপনি ক্লিয়ার করতে পারেন, ব্যাংক রিকনসিলিয়েশন খুব ডিটেলসে বলা আছে, এই ইউটিউব ভিডিওতে বলা আছে। ইভেন কেউ যদি আমাদের কাছে ফ্রি ভিডিও চান আমাদের কোর্সের, আমরা সেটাও দিব। যে আমাদের কাছে এসে বলেন যে ভাই আমাকে ফ্রি ভিডিও দেন, মোর দেন এনাফ। আপনি এই কাজটাও যদি শেখেন, কারোর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন, কোনো ট্রেনিং লাগবে না। আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো, যেগুলো যদি ফলো করেন, আর যেটুকু যেটুকু আপনার জ্ঞান হবে, তাতে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? সো
খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নাই যে আপনি কোনো কারণে ফাইন্যান্সিয়ালি এখন পারছেন না, সো খুব স্ট্রেস করে খুব করে কোর্সটা করতেই হবে এমন কোনো বিষয় আসলেই নাই। আমরা এখানে স্ট্রাকচার ওয়েতে শেখাচ্ছি, গুছাই শেখাচ্ছি, এ হলো ব্যাপার। সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা অনেক সময় নিয়ে শুনলেন। আব্দুল সত্তার ভাই, তারপর আনোয়ার ভাই, আপনারা আপনাদের অনেক সময় নিলাম আপনাদের। জনাব মোহাম্মদ আমিনুল হক, আপনাদের অনেক সময় নিলেন। ব্যাচ 27-এর জন্য বিগ কংগ্রেচুলেশনস। আমি 100% শিওর ইনশাল্লাহ উইদিন 6 মান্থস আপনাদেরকে নিয়ে আমি আবার এখানে আসব, আবার ইভেন্ট করব আপনাদের সাকসেস স্টোরি নিয়ে। আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিশ্চিত আমি 6 মাসের মধ্যে আপনাদেরকে নিয়ে আবার প্রোগ্রাম করতেছি আপনাদের সফলতার গল্প শোনানোর জন্য। তো আজকে আর কেউ কিছু বলতে না চাইলে আমি এখানে শেষ করতে চাই। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। আমি লাইভটা একটু শেষ করে দিই, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় আমাদের লাইভটা শেষ, তাই না? আচ্ছা, আমাদের লাইভটা শেষ, হ্যাঁ। এখন আমি আপনারা কেউ আমাকে কিছু বলতে চাইলে বলতে